শেষমেশ বিয়েটা ভাঙতে বাধ্য হলেন কনেপক্ষ। অনুষ্ঠান মঞ্চে সকলের সম্মুখে বরের মুখোশ খুলে দিয়ে ঠায় দাঁড়িয়ে তিয়াশা। বিয়ের কোণে তখন বিহল তাকিয়ে। খানিক আগেই চেঁচিয়ে উঠেছিল তিয়া। রীতিমতো খুন করার জন্য হাঁসফাঁস করছিল সে। পরিস্থিতি খারাপ দেখে চেপে ধরল ওর বন্ধু আওয়ান। আমাকে ছাড়, এই হারামের বাচ্চাকে আমি মেরেই ফেলবো। আমাকে কাল বিয়ে করবে বলে আজ এখানে বিয়ে করতে এসেছে। ছাড় আমাকে জানোয়ার, তোকে তো জুতা পেটা করবো আমি। রওনকের অবস্থা কাহিল, পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে পাচ্ছে না। তিয়া যেন আরও রেগে যায়। স্টেজের সামনে থাকা ফ্লাওয়ার ভাসগুলো ভেঙেও শান্তি হয়নি তার। কোণের সামনে গিয়ে থেমে যায়। মেয়েটার গলা চেপে ধরে তিয়া। সবাই চেঁচিয়ে ওঠে। রওনক ছুটে যায় সেদিকে। এবার কনেকে ছেড়ে রওনকের উপর হামলা করে। রওনকের জিভ বেরিয়ে আসার উপক্রম। আওয়ান এতক্ষণ মুখ টিপে হাসলেও এবার তিয়াকে আটকায়। তিয়ার থেকে ছাড়া পেয়ে বারবার শ্বাস নেয় রওনক। সকলে ছুটে আসে ওর দিকে। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। একজন লোক চেঁচিয়ে উঠলেন, সম্ভবত কনের বাবা তিনি। কি হচ্ছেটা কি? এই মেয়েটাই বা কি? এভাবে হামলাই বা করছে কেন? আঙ্কেল, আমি আপনাকে পরে বোঝাবো সব। আগে কি বুঝাবি তুই? কি বলবি ওনাদের? কথা বলতে বলতে রওনকের কাছে চলে এসেছে তিয়া। আওয়ানের ইচ্ছে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে, তবে খুব কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রওনকের কলার চেপে ধরে গালি প্রদান করে তিয়া। হারামের বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না তাই না? জিভ দিয়ে পানি পড়ে, শুধু টাকা চাই তোর। দেখো টিয়া, ভাষা খারাপ করবে না বলে রাখলাম। তাতে দাঁত চেপে বলল রওনক। তিয়ার রাগ বাতাসের গতিতে বৃদ্ধি পেল। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল রওনককে। ধাক্কা সামলাতে না পেরে বর আসনের নিচে পড়ে গেল রওনক। এতক্ষণ পর বিয়ের কোণে তথা জারিন মুখ খুলল। কি হচ্ছেটা কি এসব? আমাকে কি পাগল মনে হয় সবার? আর রনক এসব কি? কে এই মেয়েটা? জারিন, আমি। রওনক কথা পূরণ করতে পারেনি তার পূর্বেই অট্টহাসিতে ফেটে পড়ল তিয়া। সকলের দৃষ্টি এখন ওর উপর। কিয়ৎক্ষণ বাদে বলল তিয়া। এই হারামের উদ্দেশ্য হলো টাকা। যে যত টাকা দিবে তার সাথে রিলেশন করবে। মানে? বোঝাচ্ছি আমি। এই যে ভোলা ভালা সুন্দর চেহারাটা দেখছো, এর পেছনে লুকিয়ে আছে এক নিকৃষ্ট মানুষ। একটু থামল তিয়া। আওয়ানের দিকে তাকাতেই আওয়ান ইশারায় আশ্বস্ত করল। তিয়া বলা শুরু করলো। প্রথমে তোমাকে সাহায্য করবে, তারপর নানা বাহানা পাকিয়ে তোমার থেকে টাকা নেবে, কথার জালে ফাঁসিয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলবে, আর সর্বশেষ যেখানে সুযোগ সুবিধা পাবে সেখানে বিয়ে করবে অথবা বিয়ের অভিনয় করবে। তোমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজনে তোমায় বিক্রি করে দিবে লম্পট একটা। রওনক শুকনো ঢোক গিলল। তিয়াকে না থামালে সর্বনাশ হয়ে যাবে। তিয়ার দিকে এগোতে গেলেই বাধা হলো আওয়ান। ফিসফিস করে বলল। বেশিবার বেরো না খোকা, ঝড়ে পড়ে যাবে। খেলা তো সবে শুরু। কটমট করে উঠল রওনক। সেসব দেখার সময় সুযোগ নেই কারো। সবার দৃষ্টি তিয়াকে ঘিরে। তিয়া বলছে। আমার সাথে রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করতে এসেছে। এই যে একটু আগেও ও আমাকে বলল তোমার বাসায় না মানলে কালকেই বিয়ে করব আমরা, অথচ এইদিকে বর সেজে আছেন উনি। না জানি আর কত জনের সাথে প্রতারণা করে চলেছে। আঙ্কেল, এই মেয়ে মিথ্যা কথা বলছে। মিথ্যা বলছি আমি? ওয়েট, দেখাচ্ছি প্রমাণ। ফোন বের করলো তিয়া। রওনকের ভয়েস রেকর্ডটা সবাইকে শুনিয়ে দিল। রাগে আক্রোশে ফেটে পড়ল জারিন। গলায় থাকা মালা দুটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। রওনক বারবার চেষ্টা করছে ওকে থামাতে, কিন্তু ওকে তোয়াক্কা না করেই চলে গেল জারিন। মাথার চুলগুলো খামচে ধরল রওনক। ওর সম্মুখে এক থলা থুতু দিয়ে চলে গেল তিয়া। খিটমিট করে হেসে উঠল আওয়ান। রওনকের ব্লেজারের কলার ঠিক করে দিয়ে বলল। খেল খতম জামাই রাজা। আওয়ান, তোকে আমি। আহ আহ আওয়ান নয়, বল আরহাম আওয়ান। ব্যাটা শুধু সারনেমে ডাকে কেউ? গিভেন নেম কি তোর বাপ এসে বলে যাবে? মুখ সামলে কথা বল আওয়ান। বিগ জিরো ম্যান, তোর মতো মানুষের সাথে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করে। রওনকের টাইটা জোরে গলায় লাগিয়ে দিয়ে ছুট লাগায় তিয়ার পানে। তিয়া কাঁদছে, চোখের পানি নাকের পানি এক করে নিয়েছে। মনোযোগ পেতে খ্যাক খ্যাক করে কাশল আওয়ান। তিয়া গড়গড় করে বলল। দেখ, তুই আমাকে লেগ পুল করবি না একদম, তাহলে আমি পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব। হ্যাঁ, আসছে আমার পানিতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া ত্যাগী। আমি এখন মজা করার মুডে নাই, একা থাকতে দে আমায়। থাক একা, বারণ করেছে কে? আওয়ান প্লিজ। বিরক্তকর শব্দ করে একটু দূরে অবস্থান করলো আওয়ান। ওপাশ থেকে নানান রকমের কান্নার আওয়াজ কানে এসে লাগছে, যেন মেঘ ডেকেছে আর বৃষ্টিও সাড়া দিয়েছে।
তাই তো অঝোর ধারায় কেঁদে চলেছে তিয়া। কৃত্রিমতার থেকে প্রকৃতিকে বেশি অনুভব করে তিয়া। ওর মনে হয় মেঘ আর বৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই যে মেঘ ডাকলেই বৃষ্টি চলে আসে সবকিছুকে তুচ্ছ করে। হাত দুটো বুকে চেপে ধরে এক ফালি শ্বাস নিল সে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সে ঘ্রাণ নাকে প্রবেশ মাত্র কম্পন সৃষ্টি করলো ওর দেহ। বিড়বিড় করে বলল, বাতাস, তুই কি হবি আমার প্রাণ? মেঘের ডাকে বৃষ্টি যেমন সাড়া ফেলে, তেমন করে তুই কি আমার ডাকে সাড়া দিবি? মেঘ বৃষ্টির মতো করে আমরা কি একটি গল্প লিখতে পারি না? এতটাই তুচ্ছ আমি? মেয়েটার কথায় ব্যথা ছড়িয়ে পড়ল। মৃদু হাসির ছন্দ এঁকে ঘরে প্রবেশ করলো আওয়ান। তিয়া বুঝতে পারল অসময়ে কে এসেছে। কাউচের ওপর গা এলিয়ে দিয়ে আওয়ান বলল, কিরে, আজকাল হিংসে করছিস খুব? কিসের হিংসে? কার সাথে হিংসে করছি আমি? ওই যে বললি মেঘ বৃষ্টির মতো কেউ তোর ডাকে সাড়া দিবে কিনা। কেউ বলেনি। বলেছি বাতাস আমার সঙ্গ দিবে কিনা। বেশি বেশি বলিস না তো। অবশেষে বায়ুমণ্ডলের সাথে প্রেম করার শখ জেগেছে। তা বায়ুমণ্ডলের কয় স্তর আছে জানিস তো? দেখ আওয়ান, আমার ভালো লাগছে না, প্লিজ যা এখন। বয়েই গেছে আমার। এসেছিলাম কারণ আন্টি বলল তুই নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা না হয়ে খাবারের উপরে অভিমান করেছিস, তাই ডাকতে এসেছিলাম। হয়েছে, এবার যা তুই। আগে খাবার শেষ করবি, তারপর যাব আমি। আওয়ান প্লিজ, একটু একা থাকবো আমি। তোর সাথে কেই বা থাকতে চেয়েছে? ধ্যাৎ, যা আসছি আমি। পাক্কা? না, 4 ছক্কা। শব্দ করে হেসে উঠল দুজনেই। তিয়া তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে আগালো। ওর জীবনে আওয়ানের অবস্থান কিছুটা মেঘনা চাইতেই জলের মতো। হুটহাট মন ভালো করে দিবে, তবে অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। হাজার হোক, রওনাকের প্রতি একটা অনুভূতি তো ছিলই, তাই না? জীবনে বিরহ বেড়ে গেলে মানুষ রবি ঠাকুরের গান শোনে, আর তিয়া তার বিপরীত নিয়মে গিয়ে জাস্টিন বিবারের গান শুনে চলেছে। সাউন্ড এত বেশি যে ঘরে ঢুকেই কান চেপে ধরল আওয়ান। জীবনের সব থেকে বড় ভুল মেয়ে বন্ধু। এই মেয়েরা জীবন দশায় প্রচণ্ড আবেগী হয়, আর এদের আবেগ সামলানোর মতো বিশাল দায়িত্বখানা উড়ে এসে জুড়ে পড়ে ছেলে বন্ধুর ঘাড়ে। সাউন্ড বক্স অফ হতেই বিছানা থেকে মুখ তুলে তাকালো, কিন্তু আওয়ানকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ঠায় শুয়ে রইল আগের মতো। কোমরে হাত গুজে আওয়ান বলল, ভার্সিটি যাস না কেন? মন চায় না। সামনে যে টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল, সেই ধ্যান আছে? আছে। যা, এখন বিরক্ত করিস না। দেখ তিয়া, এই ঝড় বৃষ্টির মাঝে এসেছি শুধু তোর মুড ঠিক করতে। আমার কথাটা শোন। তুই আমার মুড আরো নষ্ট করে দিয়েছিস। আশ্চর্য, মানুষ কি আর প্রেমে ছ্যাঁকা খায় না? কয়জন এমন বিরহ পালন করে বলতো? তুই কি যাবি না আমার সামনে থেকে? না, যাব না। দুজনেই নাছর বান্দা, কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। আকাশে মেঘ ডেকে চলেছে, এখনই বৃষ্টি এসে আলিঙ্গন করবে ধরায়। সামনেই ফাইনাল পরীক্ষা। পড়াশোনায় ঢিল দিলে যাতা হতে পারে। কেউ চায় না তার জীবন থেকে একটা বছর বৃথা যাক। তাহমিদের সাথে কথা বলছে আওয়ান। সেই আলোচনা শোনার জন্য কান পেতে আছে তিয়া, তবে এতে তেমন সুবিধা করা গেল না। কথা শেষ করে ড্রয়িং রুমে এলো। তিয়া রিমোট দিয়ে চ্যানেল পাল্টে খাবার খেতে লাগলো। টিভিতে কার্টুন চলছে এখন, অথচ কার্টুন পছন্দ নয় মোটেও। সবটা বুঝতে পেরে অন্তরালের অযাচিত দীর্ঘশ্বাস লুকালো। ছাতা খুলে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে থামল তিয়া। আওয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ছাতা থাকা সত্ত্বেও শরীরের এক অংশ ভিজে একাকার। চোখ মুখ কুচকে রইল কিছুক্ষণ। আওয়ান আবার ফিরে এলো। তিয়া কোনো প্রশ্ন করবে তার আগেই কিছুটা পানি ছিটিয়ে দিল ওর গায়ে। এটা কি হলো? বৃষ্টির সাথে বন্ধুত্ব? যত সব। কাল ভার্সিটিতে 2টো বাজে পার্টি আছে, তুই না আসলে আমি কিন্তু ফিরবো না আর। যাব না আমি। তিয়া, আই এম সিরিয়াস। আমিও যাব। মেন গেটের কাছ থেকে তুমুল গতিতে হর্নের শব্দ করে যাচ্ছে জিমাম। এই ঝড় বৃষ্টির মাঝে পরম নিরুপদ্রবে ঘুমিয়েছিল নিজ বাসাতে, তবে বন্ধুর প্রয়োজনে ছুটে আসতে হলো তাকে। ছাতাটা গুটিয়ে নিয়ে গেটের কাছে এলো আওয়ান। জিমামের অন্তরালে বিরক্তি, তবে চোখে মুখে তার প্রকাশ নেই। বাইকের পেছনে বসতেই সুরসুর গতিতে চলতে লাগলো বাইক। দুই বন্ধুই বৃষ্টিতে ভিজে চিপচিপে, কাক ভেজা হয়ে ফিরেছে আওয়ান। ছোট বোন আরশি একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছে, যার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না ছেলেটা। তোয়ালে দিয়ে মাথা মুছে ভেতরে চলে এলো। এক হাতে শার্ট প্যান্ট রেখেই আরশি আবার প্রশ্ন করলো, সত্যি করে বলতো ভাইয়া,
এই ঝড় বৃষ্টির মাঝে কোনো রাজকার্য সম্পন্ন করে এলি? কেন? তুই জেনে কি করবি? বৃষ্টির পানি তো তোর ভালো লাগে না, অথচ সেই বৃষ্টির মাঝে বের হয়ে গেলি হঠাৎ। তো এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সেদিন যে আমি বললাম পাশের দোকান থেকে একটা ফেস প্যাক এনে দে, তখন তো বৃষ্টির দোহাই দিলি। হুম, দিয়েছিলাম। তাহলে আজ কি করে গেলি? তুই বুঝবি না গাধা। এখন ধর তো ফোন আর ওয়ালেট, পুরো ভিজে গেছে ফোন। কে জানে অক্ষত আছে কিনা। আরুষের কপালে হালকা করে চাপড় মেরে বাথরুমে ছুট লাগালো সে। এই ভরা সন্ধ্যাতে কাক ভেজা শরীরে ঘরে এসেছে, সেটা যদি কোনোভাবে মায়ের নজরে পড়ে তাহলে লঙ্কাকাণ্ড ঘটে যাবে, যা একেবারেই কাম্য নয়। তামজিৎ খন্দকারের একমাত্র সন্তান তিয়া। জীবনে না পাওয়া বলতে কোনো অপশন নেই। প্রয়োজনের আগেই সব কিছু দেখেছে। সেই হিসেবে এক লম্পট ছেলের জন্য শোক পালন করা বোকামি ব্যতীত আর কিছুই নয়। তবে এত সহজে ট্রমা থেকে বের হতে পারছে না। সারাক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো প্রতিশোধের অনল বয়ে চলেছে। এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়নি যে, তাই বক্ষস্থলটা একটু বেশিই বিক্ষত। সকাল থেকে 2 বার খাবারের জন্য ডেকেছেন তাহমিদা, তবে বিছানা থেকে দেহপিঞ্জর সরছেই না। আবারও ডাক দিলেন তিনি। অলস ভঙ্গিতে উত্তর করল তিয়া। আমি আরো ঘুমাবো মা। সে কি কথা? তাহলে ভার্সিটি যাবে কখন? আমি তো ভার্সিটি যাব না আজ। কাল কত আশা নিয়ে বাসায় এসেছে ছেলেটা, আর আমি তো খুব জোর দিয়ে বলেছি যাবি তুই। বিষয়টা কেমন দেখায় না এখন? আমাকে না জিজ্ঞেস করে কেন বলো এমন কথা? দেখ মা, জীবনটা অনেক বড়। বয়স কত তোর? মাত্র জীবন দেখতে শুরু করেছিস, এখনই ভেঙে পড়েছিস? আমি ভেঙে পড়িনি মা, শুধু রাগ হচ্ছে খুব। আমার সাথে এমনটা কি করে করলো? আহা, জাহান নামে যাক না সেসব। এখন বিছানা ছেড়ে ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা কর, তারপর ইচ্ছে হলে ভার্সিটি যাবি, না হলে না। তাহমিদার কথাকে সম্মান করে বাথরুমে গেল তিয়া। আয়নার কাছে আসতেই রওনাকের চেহারা মনে হলো। আক্রোশে হাতে থাকা পেস্ট বক্স ছুঁড়ে মারল। ঝনঝন শব্দ তুলে কয়েক টুকরো হয়ে গেল মিরর। এক অংশ লেগে আছে, আর তাতে নিজের মুখচ্ছবির অস্পষ্ট কিছু অংশ দেখা পেল, যা ভয়ঙ্কর তিমিরাচ্ছন্ন। খিটমিটে মেজাজের মেয়ে সানিন সকলের কাছে এমন বিরূপ প্রকৃতিতেই পরিচিত। মুখে হাসির রেখা পাওয়া যেন কোনো বিরল কাহিনী। সকলের ভালো মুডকে নষ্ট করে দিতে পারে মুহূর্তেই। তাই বন্ধুরা তেমন একটা পছন্দ করে না ওকে। তবে আওয়ান সবার থেকে আলাদা। সানিনকে খুব আগলে রাখে। মেয়েটার মন বোঝার শক্তি যেন সৃষ্টিকর্তা একমাত্র ওর মাঝেই বপন করে দিয়েছেন। অবশ্যই এতে বাকিরা অনুরাগ শূন্য। তবুও সবাই এগিয়ে চলেছে মানিয়ে নেওয়ার এক নিষ্ফল চেষ্টায়। হেই, সকলের কি অবস্থা? ভালো। আজ এত লেট হলো কেন তোর? আসলে আমার কাজিন এসেছে, ওর সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেল। কিন্তু আভান কোথায়? আসেনি আজ? এসেছে তো। আসছে যখন, তো কোথায় মহারাজ? সেটা তো ঠিক জানি না। চারপাশে একবার চোখ বুলিয়ে বসলো সানিন। মডার্ন ফ্যাশনে চলাফেরা করে সবসময়, সেই কারণে পাছে লোকে নানান কথাই শোনায়, তবে সামনে কারো টু শব্দটি নেই। হেই আভান। সানিন, ওয়াও, তুই আজ এলি যে? সূর্য ঠিকঠাক উদয় হয়েছে তো? বেশি বেশি হচ্ছে, এমনিতেই আসতাম কাল থেকে, তবে শুনলাম কি যেন পার্টি হচ্ছে আজ। ভালোই করেছিস। আসলে আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম তোর কথা। এটা তোর। কিন্তু সানিন, এখন না। প্লিজ। সকলের মাঝে উপহার গ্রহণ করতে পছন্দ করে না আওয়ান, তবুও জোরপূর্বক হাসার চেষ্টা করে বক্সটা নিল। হয়তোবা কোনো বড় ব্র্যান্ডের ঘড়ি আছে এতে, যা পড়ে থাকবে কাবার্ডের কোনো এক এলোমেলো কোণে। গাড়ি দিয়ে চলাফেরা করে তিয়া, তবে সেটা সব সময় নয়। মূলত বিলাসিতা সহ সকল কার্যক্রম ওর মনের উপর নির্ভর করে। পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় কারো সাধ্য নেই কিছু বলার। তবে আজ গাড়ি ছাড়াই বের হলো। দারোয়ান অবশ্য বললেন গাড়ির কথা। তিয়া নাকচ করে বলল রিক্সা ডেকে দিতে। কথা মতো রিক্সা ডেকে দিলেন দারোয়ান। বাতাবরণ কবষ্ণ নয়, আবার শীতলও নয়, কেমন যেন গুমট বসন্ত বসন্ত ভাব। তবে মূলত এখন চলছে বর্ষাকাল। খটখট আওয়াজ করে এগিয়ে যাচ্ছে রিক্সা। কি সুন্দর জাদু রয়েছে যন্ত্রটিতে। ড্রাইভার মামার পায়ের ছোঁয়াতে চলছে মাইলের পর মাইল। পৃথিবীর সকল সৃষ্টিকর্ম বড় আশ্চর্যজনক। এসব ভাবতে ভাবতে ভার্সিটির কাছে চলে এসেছে তিয়াশা। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ব্যাগটা ভালো করে কাঁধে নিতেই চোখ যায় রোডের ওপাশে থাকা এক আইসক্রিম পার্লারের মেইন ফটকে। জোরালো হাসির সাথে মেতে আছে সানিন আর আওয়ান।
মেয়েটার ভাবভঙ্গিমা কখনোই ভালো লাগে না ওর। মনে পড়ে যায় প্রথম দিনের কথা। সেদিন কি অপদস্থটাই না করেছিল ওকে। পরে অবশ্য ক্ষমাও চেয়েছে। তবে তিয়ার ক্ষোভ মিটেনি। আইসক্রিমের বিল মিটিয়ে লম্বা লম্বা পা ফেলে সব থেকে ঝড়ের গতিতে বের হয়ে এলো আওয়ান। কিছুক্ষণ পূর্বেই ভার্সিটির গেট দিয়ে তিয়াশাকে যেতে দেখেছে। সানিন কিছুই বুঝল না। হাতে থাকা আইসক্রিমটা গলে গেছে বেশ কিছুটা। সেটার দিকে তাকিয়ে হতাশার শ্বাস লুকালো। জীবন উপাখ্যান এক এক সময় এক এক রকম। এই মুহূর্তে যে তোমার সাথে আছে, কাল সে নাও থাকতে পারে। সবাই শুধু উপর দিয়ে বিবেচনা করে। কার সময় আছে অন্য কারো অন্তঃকরণের খোঁজ রাখা? সরি এভরিওয়ান। রাখ তুই তো সরি। এই ইহজগতের সব থেকে লেট ব্যক্তিটাই হলি তুই। তাই এক্সাম হলে কার লেখা সবার আগে কমপ্লিট হয় বলো তো? আর ভার্সিটি শেষ হলে কে সবার আগে বের হয়? সেটা তো তোর এক্সট্রা অ্যাক্টিভিটি। তবে ভার্সিটিতে সবার লেট তো তুই ঢুকিস, তাই না? তো হলো তো, ক্রস ক্রস। সুমিতার শব্দভাণ্ডার এবার খালি। বরাবরই যুক্তি দিয়ে ক্রস ক্রস করে মুক্ত হয়ে যায় তিয়া। এই মেয়ের সাথে কথায় পারা মুশকিল। মাত্রই চিপসের প্যাকেটটা খুলেছে জিমাম। চারপাশ থেকে 4টা হাত সবগুলো চিপস নিয়ে নিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে প্রতিবাদের সুযোগও সে পেল না। বিহ্বল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে হেসে উঠল 4জন। কয়েক সেকেন্ড পর সেই হাসির সাথে যোগদান করল জিমাম নিজেও। বন্ধু মানেই খাবারে ভাগ বসানো, আর বন্ধু মানে এক আত্মা 2টি প্রাণ। এদের ক্ষেত্রে এক আত্মা 6টি প্রাণ। মাঝে শুধু পেন্ডিং হয়ে আছে সানিন। মেয়েটার সাথে সকলের বনিবনা হয় না তেমন। তবে বন্ধুমহলের একটি আসন তার জন্য বরাদ্দ করে দিয়েছে সকলের প্রিয় আওয়ান। তবে এই সপ্তম আত্মাটা সকলের থেকে আলাদা। ক্লাসের সম্মুখে সেই থমে গেল 5 জোড়া বিচলিত পা। প্রচণ্ড শক্তপোক্ত হয়ে শটান হয়ে দাঁড়ালো। একে একে সবার আগাগোড়া পরখ করলেন প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। ভদ্রলোকের নামের মতোই ভয়ঙ্কর তেজ বিদ্যমান। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওদের। অল ইজ ওয়েল, বাট ক্লাস টাইমে লেট করা ভ্যারি ব্যাড। সরি স্যার। 5 জনে একসঙ্গে বলায় ছোটখাটো টর্নেডোর মতো আওয়াজ হলো। শঙ্কর ভট্টাচার্য গোল গোল করে তাকিয়ে থেকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আহ্লাদে আত্মহারা 5 জোড়া পায়ের গতি এমন দেখালো যেন ঝড়ো হাওয়া বয়ে চলল এইমাত্র। তিয়া এদিকে আয়। সিট খালি করে দিল আওয়ান। মূলত তার জন্যই অপেক্ষা করছিল। ক্যাম্পাসে ঢোকার পথে দুর্ভাগ্যবশত প্রফেসরের সাথে দর্শন হয়, আর মন না টানা সত্ত্বেও ক্লাসে আসতে হলো। প্রফেসর শঙ্কর স্যার ম্যাথ করাচ্ছেন। পুরো ক্লাসে একটা মশার গুনগুন অবধি নেই। হোয়াইট বোর্ডটার দিকে অনিমেষ তাকিয়ে থাকা তিয়ার মনোযোগ পাওয়া যাচ্ছে না কিছুতেই। মনোসংযোগ সৃষ্টির লক্ষ্যে হালকা করে শীষ বাজালো। তবে দুর্ভাগ্যের কারণে সেই শীষের শব্দটা একটু বেশি জোরালো হয়ে গেল। ক্লাসরুমে থাকা প্রতিটা নেত্র তাকালো শব্দের উৎস অনুসারে। টিচার ক্লাসে থাকা অবস্থায় কোনো শব্দ করাকে যেখানে পাপ হিসেবে ধরা হয়, সেখানে মুখ দিয়ে শীষ বাজানো তো মহাপাপ। আর এই মহাপাপ কর্ম করেছে আওয়ান। রোষ মেশানো দৃষ্টিতে তাকালেন প্রফেসর। একবার ক্ষমা প্রার্থনা করতেই ঝাঁজ মেশানো কণ্ঠে ভদ্রলোকের জ্ঞান শুরু হলো। এতটাই জোরালো সে জ্ঞান যা সহ্য করতে না পেরে ব্যাগপত্র গুটিয়ে এক প্রকার পালিয়ে গেল ছেলেটা। পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেছে। স্কেল দিয়ে শব্দ করে প্রফেসর বললেন, সাইলেন্ট এভরিওয়ান। নীরবতায় ছেয়ে গেল ক্লাসের প্রতিটি স্থান। কিয়ৎক্ষণ পর তিয়াও বের হয়ে গেল। পুরো ক্লাসের দৃষ্টি তখন ওর পদচারণে। কেউ কেউ সাহসে প্রশংসা না করে ঠিক থাকতে পারল না বোধ হয়। আর তার ফলস্বরূপ ধমকে উঠলেন ম্যাথ প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। মাঠে এসে পা দিয়ে মাটিতে আঁকিবুকি করছিল আওয়ান। সুদূর থেকে ভেসে আসা কণ্ঠের মতো কিছু শব্দ কানে এলো। পিছন থেকে অবিরতহীনভাবে ডেকে যাচ্ছে তিয়া। কাছে এসে শ্বাস নিতে নিতে বলল, কি বলবি বল? আমি কখন কি বলবো? এড়িয়ে যাবি না তুই। আমি কিন্তু দেখেছি আমাকে ইশারা করছিলি। ও ওইটা আসলে হয়েছে কি? কি হয়েছে বল। হিয়ালিপনা পছন্দ নয় আমার। একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারছি না। হেল্প কর না দোস্ত। চারপাশে চোখ বুলিয়ে নিল তিয়া। লিস্ট অনুযায়ী সব ঠিকঠাক। মোটামুটিভাবে বার্থডে পালনে যে সকল আয়োজন করা হয় তার সবই করা হয়েছে। তবে সত্যিকার অর্থে আজ ওদের কারো জন্মদিনই নয়। তবুও অভিনয় চালাতে হবে। কয়েকটি টেবিলের পরে বসে চকলেট ব্রাউনিতে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল সানিন। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক, তবে কাউকে প্রশ্ন করার প্রয়োজন বোধ করছে না। শুধু দেখে যাচ্ছে নির্বিকার ভঙ্গিমায়। চেঞ্জিং সাইড থেকে কস্টিউম চেঞ্জ করে এসে একটা চেয়ারে বসলো আওয়ান। লাল রঙের স্যুট বুট পরে একদম ফিটফাট রাজকুমার। সাম্মিত চোখ থেকে কাজল নিয়ে নজর টিকায় দিয়ে দিল।
হাত দুটো ভাঁজ করে কানের কাছে ঘুরিয়ে বলল, দোস্ত, আগে জানতাম মেয়েদের রূপ গলে গলে পড়ে, তবে আজকে আরেকটা ধারণা যোগ হলো। অন্য কোনো ছেলেদের না হলেও তোর রূপ ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ে। বাজে কথা বলবি না শাম্মী, অনেক দিন হলো হাতের জোর দেখাই না, তাই বলে আমার সাথে মজা? খারাপ কি বলেছে? সত্যি তোকে খুব সুন্দর লাগছে। প্রজ্জ্বল এর কড়া প্রশংসায় আত্মগরিমা চলে এলো। আওয়ানের শুভ্র মুখের খোঁচা খোঁচা দাড়িতে এসির ঠান্ডা সমীরণ এসে স্পর্শ করে গেল। যত্নে বড় হয়ে যাওয়া চুলগুলো কপালে আছড়ে পড়েছে কেমন। এই মারাত্মক রূপে অনেকের হার্টবিট মিস হয়ে গেছে নিশ্চিত, কিন্তু তিয়াশা ফিরেও তাকাচ্ছে না। কোমরে হাত গুজে দিয়ে শুধালো আওয়ান, আমাকে কেমন লাগছে রে তিয়া? ভালো। শুধু ভালো? তো আর কেমন লাগবে? রোজ রোজ তোর বাদুর মুখখানা দেখে আমার অন্তর তো ঝলসেই গেছে। তুই কোন রাজ্যের রূপসী রে? মেঘরাজ্যের রাজকন্যা আমি, বৃষ্টির মতোই সুন্দর। আর যাই হোক, তোর মতো বাদর নই। আমি বাদর হলে পেতনির মতো ঝগড়াটে তুই। তিয়ার চুল ছেড়ে দিয়ে চলে গেল সে। এই মেয়ের সাথে কথা না বলাই উত্তম। মুখের মধ্যে যেন বিছুটি লাগানো। গেট দিয়ে দৌড়ে এলো জিমাম। হাতের ইশারা দিয়ে বলল, এসে গেছে। চট করেই বসা থেকে উঠে দাঁড়ালো আওয়ান। কেকে শেষ মোমটা লাগিয়ে তিয়াশাও সামনে চলে এলো। সুমিতার সাথে কথা বলতে বলতে আসছে একটি অতি সুন্দরী মেয়ে। নিঃসন্দেহে যে কোনো নারী ও মুগ্ধতায় বা ঈর্ষায় কেঁপে উঠবে। সেখানে পুরুষদের অবস্থা কাহিল না হয়ে কি করে পারে। প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে এবার। রেস্তোরাঁয় ঢুকে সবাইকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ভড়কে গেল মেয়েটি। পরিস্থিতি সামলে নিতে কণ্ঠ বাজিয়ে সুমিতা বলল, হ্যালো গাইস, এ হলো আমাদের প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়া। হাই। সকলের সাথে কুশল বিনিময় করলো মধু। সুমিতার চোখ টিপে ইশারা করলো আওয়ানকে। হঠাৎ করে এই ছেলেটা মনোভাবে বিচরণ করছে ভীত সন্তুষ্ট। তিয়াশার ধাক্কা খেয়ে কাছে গেল আওয়ান। হাত বাড়িয়ে বলল, হাই, আমি তোমাকে ইনভাইট করেছি মধু। উপস, সরি মধুপ্রিয়া। ইটস ওকে, আমাকে সবাই মধু বলেই ডাকে, আপনিও ডাকতে পারেন। জবাবে প্রসন্ন হলো আওয়ান। ইচ্ছাকৃতভাবে মধুপ্রিয়া থেকে শর্ট করে মধু বলে ডেকেছে সে। সানিন এবার যেন কিছু একটা আজ করতে পারল। সবাই যে যার মতো জুস নিচ্ছে। তিয়া এসে ফিসফিস করে বলল, কি হচ্ছে কি আওয়ান? মেয়েটাকে ট্রিট করব কি আমরা? আমি পারবো না রে। গাট্টা মারবো। যা বলছি এক্ষুনি যাবি তুই। তিয়ার জোরাজোরিতে কনফিডেন্স বাড়িয়ে মধুপ্রিয়ার কাছে এলো আওয়ান। মেকি হাসি দিয়ে বলল, আজকের জন্য তুমি আমার স্পেশাল গেস্ট, তাই তোমাকে ট্রিট করা আমার গুরু দায়িত্ব। আমি ঠিক আছি, সবাই তো আছি, কোনো অসুবিধা হবে না আমার। এটা বললে কি চলবে মধুপ্রিয়া? আরে চিন্তা করো কেন? আজ বার্থডে বয় তোমার একার নয়, আমাদের সকলের ট্রিট করবে, তাই না রে? তিয়ার কথায় সম্মতি জ্ঞাপন করতে মাথা ঝাঁকালো আওয়ান। পরিশেষে আওয়ানের সাথে এগিয়ে গেল মধুপ্রিয়া। পেছনে ঘুরেই ফ্লাইং কিস ছুড়ে দিয়ে থ্যাঙ্কস জানালো তিয়াকে। স্থলিত ভঙ্গিতে টেবিলে বসলো তিয়াশা। প্রচণ্ড মাথা ব্যথা করছে। শুধুমাত্র এই বাদর ছেলের মুখের পানে চেয়ে মিথ্যে জন্মদিনে হেল্প করে চলেছে তাকে। রূপের সাথে গুণেরও অধিকারিণী মধু। মেয়েটির সম্পর্কে যতই শুনছে ঠিক ততটাই বিমুগ্ধ হয়ে যাচ্ছে আওয়ান। ড্রয়িং ক্লাস না করেও কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে। দুদিন আগেই সেলফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে ওদের। মধুপ্রিয়া এত সহজে বন্ধুত্ব করে নেবে তা যেন ছিল আকাশ কুসুম কল্পনা। ফোনের ফ্রন্ট সাইটে নিজের ছবি ছিল, সেটাকে বদল করে নিয়েছে সেদিনের সাক্ষাৎ শেষে। আওয়ানের সিক্স সেন্স বলছে মধু তার প্রেমে হাবুডুবু খাচ্ছে নিশ্চিত। ভার্সিটি যেতে হবে তাই চটজলদি ফোন রেখে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। শাওয়ার শেষ করে মিনিট পাঁচেকের মাঝেই পুরোপুরি তৈরি হয়ে গেল। দৃষ্টিনন্দন সৌন্দর্যের অবস্থা না হলেও আওয়ানের চালচলন সকলে নজর কেড়ে নেয় ক্ষণিকের পরিচয়ে। দাঁড়াও আওয়ান। আমি আসবো? আসো। কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। পলিটিক্যাল ইস্যুর কারণে ভার্সিটি তো অফ আজ। ফাইনাল ডিপার্টমেন্ট তো অফ নয়, আমি চাইলে খোঁজ নিতেও পারো। ছেলের কথায় জোর দেখা যাচ্ছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাকালেন তিনি। নিজেকে ঠিক রাখতে খুব কষ্ট হচ্ছে আওয়ানের। সামনে দাঁড়িয়ে থাকা নারীটি শুধু তার গর্ভধারিণী মা নয়, বরং একজন একনিষ্ঠ মানুষও বটে। তার সামনে এমনভাবে মিথ্যে বলা চারটিখানি কথা নয়। টেবিলের উপর ধপ করেই বইটা রাখলেন সুষমা। বদ্ধ কক্ষে সে শব্দ অদ্ভুতরে শোনালো, যেন বহুদিন পর কোনো শব্দহীন কক্ষের দ্বার উন্মুক্ত করেছে অজানা কেউ। সরি আম্মি, আমি খুব খুব সরি।
আমার মিথ্যে বলা উচিত হয়নি। কতবার একই কথা বলবো আওয়ান? আমি এবার সত্যি মর্মাহত। আমি আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম, যদি তুমি বারণ করো, তাই এই মিথ্যেটা। তিয়াশা আমাকে ফোনে বলেছে তুমি যেতে পারো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না আওয়ান, তাই হা হয়ে যাওয়া মুখটা বন্ধ না করেই তাকিয়ে রইল সুষমার পানে। তিনি আবার একই কথা বললেন, খুশিতে লাফিয়ে উঠল। তবে তার স্থায়িত্বকাল খুবই কম। কোনো মতো রুম থেকে বের হলো, দেয়ালে ঝুলিয়ে রাখা নিজের সবথেকে প্রিয় ব্যাট নিয়ে চুমু এঁকে দিল। ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়ে কথা বলছে জিমাম, অন্য পাশে আড্ডা দিচ্ছে বন্ধু মহলের বাকি সদস্যরা। ফিল্ডের কাছে এসেই মুখের ভঙ্গিমা বদলে ফেলল সে। রওনাকার তার দলবল এসেছে, হাতে রয়েছে ব্যাডমিন্টন ব্যাগ। এই যে খোকা, এখন আমরা খেলবো এখানে। আমরা আগেই জায়গা দখল করে রেখেছি, তাই আমরা খেলবো আজ। বললে জায়গা কি তোর বাপের? মুখ সামলে কথা বল রৌনক, না হলে কি? থেমে গেলি কেন? বল, কি বলছিলি? দেখ, তোর সাথে ঝগড়া করার কোনো মুড নাই আমার, তাই এখনই চোখের আড়ালে যা। দাঁত কিরমির করতে করতে পাশ কাটল রওনাক। এই নাদুস নুদুস ছেলেটার এত সাহসের একমাত্র উৎস তিয়াশার করা সেদিনের অপমান। ডান গালে হাত রেখে নেত্রপল্লব বন্ধ করল। সমস্ত ঘটনা একে একে রিপিট হতে লাগলো চোখে। তীব্র আক্রোশে হাতে থাকা র্যাকেট ব্যাট চেপে ধরল। সঙ্গে সঙ্গে বেঁকে গেল ইউনেক্সের ব্যাট। টুর্নামেন্ট শুরু হবে মাত্র কয়েক মিনিট। জ্যামে আটকে আছে আওয়ান। শহরের রাজনৈতিক দলের নেতা বের হওয়া মানে গরিবের পেটের ভাত কেড়ে নেওয়া। দেশ ও জাতির কল্যাণে সৃজন ঘটেছে নানান দলের, তবে কল্যাণের থেকে অকল্যাণের সংখ্যাই অধিক। ঘামে ভেজা টি শার্টটি গায়ের সাথে লেপটে গিয়ে বডি মাসেল স্পষ্ট হয়ে গেছে। অতি যত্নে গড়ে তোলা মিহি চুলগুলো দোল খাচ্ছে শীতল সমীরণে। ছুটে এসে সামান্য নাক কুচকে বলল আওয়ান, এত জ্যাম বোধহয় পুরো জীবন দশাতে দেখিনি আমি। তুই তো ঘেমে নে একাকার, এখন খেলতে পারবি তো? পারবো। আগে বলো মধুপ্রিয়া এসেছে কিনা? এসেছে তো, গ্যালারির শীর্ষে বসে হাসি তামাশা করছে। তিয়া কোথায় রে? আরে বলিস না ওর কথা, কতবার বললাম কিন্তু আসলোই না। কি বলিস আসেনি? কিন্তু আমায় যে। অর্ধেক বাক্যের মাঝে মধুকে দেখল আওয়ান। এদিকেই আসছে মেয়েটি, পরনে মেরুন রঙের ক্যাজুয়াল শার্ট আর জিন্স, গলায় ঝুলানো ফ্যাশনের স্কার্ফ। মেয়েটির চোখের দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করলো। মধুকে বেশ উৎফুল্ল দেখালো। আওয়ানের আগেই প্রশ্ন করলো মধু, কেমন আছো আওয়ান? বেশ ভালো, ইউ লুকিং বিউটিফুল। থ্যাঙ্কস। আচ্ছা চলো ওই দিকটা যাই। ঘাসের উপর বসলো মধু আর ওর ঠিক দু হাত পাশে বসলো আওয়ান। মেয়েটি একের পর এক গল্প করে চলেছে। ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে সুচেতা ভাব। বাঁশি শব্দে পেছনে তাকালো আওয়ান। টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তাই বলল, এবার তো আমাকে যেতে হবে মধু। হ্যাঁ নিশ্চয়ই, বেস্ট অফ লাক। হাত নাড়িয়ে বিদায় জানালো আওয়ান। ঘাসের উপর আরও কিছুক্ষণ বসে থাকে গ্যালারির দিকে অগ্রসর হলো মধু। ঘুম জড়ানো কণ্ঠে তিয়ার রাগ গলে গলে পড়ছে। এতবার বলা সত্ত্বেও ও কল করেছে সামনে। মেয়েটিকে বলেও লাভ হয় না, তবুও বলল, দেখ, আর একবার ভিডিও কল করলে ফোন সুইচ অফ করে দিব আমি। দোস্ত এমন করছিস কেন? আমাদের দুই বন্ধু টুর্নামেন্ট খেলবে আর তুই দেখবি না? আমার চোখে শুধু ঘুম শাম্মি, ভিডিও করে পাঠিয়ে দিস। দোস্ত গুমট মুখ থেকে চোখ ফেরালো তিয়াশা। কল কাটার আগে সানিন এসে যোগ দিল। মেয়েটার কণ্ঠ আজ উগ্রতাযুক্ত। সানিনের সাথে টুকটাক যা কথা হলো তা গত 3 বছরের বন্ধুত্বে কখনোই হয়নি। এমন পরিবর্তনের সব থেকে অবাক হয়েছে তিয়া। আদৌ কি মেয়েটা বদলে গেল? টুর্নামেন্টে হেরে মুখ ভার, এভাবে লজ্জায় মাথা ঠুকে যাবে জানলে কখনোই আসতো না আওয়ান। মায়ের আঁচলে মুখ গুজে থাকতো লক্ষ্মী ছেলের রূপে। ভাগ্য কি না এভাবে ঠকালো তাকে। বড় মায়া হলো নিজের প্রতি। সাথে কোথা থেকে যেন ভেসে এলো করুণ স্বীকারোক্তি। আজকে টুর্নামেন্টে হেরে যাওয়ার একমাত্র কারণ তিয়া। মেয়েটার দোষ সব দিকে। যদি না আম্মিকে মানাতো তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়া হতো না, আর তখন না থাকতো হেরে যাওয়া নিয়ে আফসোস। কিন্তু এখন কি হবে? মধুপ্রিয়ার কাছে যেতে হবে কতটা সংকোচে। আহা, কি সুন্দর আত্মগরিমা নিয়ে চলছিল দিন। তবে এখন তো ফুটো বেলুনের মতো চুপসে যেতে হবে। ভাবতেই ভীষণ কান্না পেল ওর। শুধুমাত্র মধুপ্রিয়ার দর্শন থেকে বাঁচতে পেছনের দিক দিয়ে বেরিয়ে এসেছে। কখনো কল্পনাও করেনি জীবন তাকে চোরের মতো পালাতে বাধ্য করবে। পকেটের ফোনটা ক্যাচ ক্যাচ শব্দ করে চলেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা সম্মুখে নিল। তিয়াশার নাম দেখেই রাগ এসে ভর করল মুখমণ্ডলে।
রিসিভ করে এক নাগারে বলা শুরু করেছে। তোর জন্য মধুপ্রিয়ার সম্মুখে হেরে গেছি আমি। মান ইজ্জত সব মাটির সাথে মিলে গেল আজ। তুই বল, কোন মেয়েটা এমন হেরো ছেলের সাথে প্রেম করবে? তুই যদি আম্মিকে না মানাতি তাহলে আমি আসতাম না, আর না হতো মান সম্মানের ফালুদা। একটু থেমে আবার বলতে লাগলো, তুই সব ইচ্ছে করে করেছিস। নিজে তো প্রেমের ছ্যাঁকাকে বেহাল অবস্থা, এখন আমার প্রেমটা শুরু করার আগেই ভেঙে দিলি। কার সাথে কথা বলছি আমি? শুধু শুধু সময় নষ্ট হলো। ধ্যাত। কল কেটে গেছে। তিয়ার চোখে মুখে বিরক্তি ভাব। এই মুহূর্তে এসব কথা যদি আওয়ান না বলে রওনাক বলতো তাহলে কেঁদে পুরো ঘরের অবস্থা খারাপ করে দিত। কিন্তু এখন শুধু রাগ হচ্ছে। একটা শিক্ষা পেল আজ। সাদে বলে না, লোকের ভালো করতে নেই, না হয় দোষটা পড়বে তোমারই ঘাড়ে। বহুদিন ধরেই তামজিদ খন্দকার মেয়ের বিয়ে নিয়ে ভাবুক হয়েছেন, তবে মেয়েকে বলার মতো সাহস হচ্ছে না। প্রতিটা বাবার নিকট তার সন্তানেরা হয় রাজকন্যা কিংবা রাজপুত্র, তবে একমাত্র সন্তান হলে বলা যায় আদরের দুলালি। তিয়াসার ক্ষেত্রেও আদরের দুলালিটা একটা প্রযোজ্য। মানুষ যাকে অতি ভালোবাসে তাকে নাকি দ্রুত হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই চিন্তাধারা অব্যাহত রেখে গত 22 বছর যাবৎ মেয়ের বিয়ে নিয়ে কখনো টু শব্দ অবধি করেননি তিনি। তবে আমাদের সমাজের একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে চলা মানে ঘোর অপরাধ। দরজায় নক না করে ঘরে চলে এসেছিল তিয়া। মর্যাদা দেখাতে দুপা পিছিয়ে গেল, বলল, ডেকেছিলে আব্বু? হ্যাঁ মামনি, কাজের প্রেসারে তোমার সাথে কথাই বলা হয় না, তাই ভাবলাম আড্ডা দেই একটু। খুব ভালো করেছো। আমার মনটাও আড্ডা আড্ডা করছে। ভেবেছিলাম মাকে বলবো তুমি আসলে যেন ডেকে দেয়। তো মামনি, পড়াশোনা কেমন চলছে? তোমার মা বলল কিছুদিন আগেই নাকি মন মরা হয়ে গিয়েছিলে। কেন, সমস্যা হয়েছে কি? না আব্বু, সবই ঠিকঠাক। আসল কথায় আসা যাক। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই কারণেই তোমার সাথে কথা বলা। কি সিদ্ধান্ত আব্বু? মেয়েরা ঘরের সৌন্দর্য, তবে একটা নির্দিষ্ট সময় পর তাদের অন্য ঘরে যেতেই হয়। আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো আমার কথা। তিয়ার মুখের গড়নে কিঞ্চিত পরিবর্তন ঘটেছে। কিছুদিন আগে এত বড় ধাক্কা খেতে হলো, এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি করে নেবে? তাছাড়া সামনেই যে ফাইনাল পরীক্ষা, গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তিয়া। সেই হিসেবে এখন বিয়ে নামক ভয়ঙ্কর বিষয়টি এড়িয়ে যাওয়াই উত্তম। তাই একটু কৌশল খাটালো সে। বাবার মুখের হাসি ধরে রাখতে বলল, বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আব্বু, তবে আগামী 2-3 মাসের মধ্যেই আমার ফাইনাল এক্সাম, আর তারপর বিসিএস পরীক্ষায় অংশ নিতে চাই আমি। এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই মামনি, তুমি পড়াশোনা করো নির্বিঘ্নে। শুধু আমাকে এটুকুই অভয় দাও যে বিয়ে নিয়ে কোনো দ্বিমত নেই তোমার। নেই আব্বু, তবে আমি পড়াশোনা কমপ্লিট না করে বসছি না বিয়েতে। বাবা মেয়ের কথার সাথে মনের মিল হয়ে গেল। বিয়ের আয়োজন ফেলে পারিবারিক কথাবার্তা শুরু হলো এবার। তিয়ার চোখটায় সামান্য পানি এসে বিরক্তি সৃষ্টি করছে। বৃদ্ধা আঙুলে মুছে নিল তা। এই মূল্যবান অশ্রুকণা এক অমানবিক প্রতারকের জন্য ফেলার কোনো মানেই নেই। বিশিষ্ট শিল্পপতি মুহতাদি আনসার এর কনিষ্ঠ সন্তান মধুপ্রিয়া। বিষয়টা পুরো ভার্সিটিতে আলোড়ন ফেলে দিয়েছে। দেওয়ারই কথা। মাসখানেক আগেই বর্ষসেরা শিল্পপতি অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই হিসেবে নামডাক খ্যাতি বেড়েছে বেশ কয়েক গুণ। মধুর চালচলন দেখে বোঝার মাধ্যম নেই কোটি টাকার উত্তরসূরি। ক্যাম্পাসের চারপাশে মেয়েটির নামে মৃদুগুঞ্জন শোনা যায় এখন। এই মাতামাতির হেতু খুঁজে পাচ্ছে না সানিন। তিক্ত হলেও সত্য, আওয়ানের সাথে মধুকে মেনে নেওয়া ওর জন্য কেন যেন বেশ কষ্টসাধ্য। সকলের উপনীত হওয়ার অপেক্ষা করছিল, তবে দ্বিতীয় বর্ষের এক ছেলের চাহনি দেখে অদ্ভুত ঠেকল। কেমন করে যেন দেখছে ওকে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে পথ বাড়ালো সে। ডিপার্টমেন্টের কাছাকাছি এসেই পেছন ঘুরে রাগী সুরে শুধালো সানিন, এই ছেলে, আমার পিছু নিচ্ছ কেন? আমি তো আপনার পিছু নেইনি। মিথ্যা বলছো কেন? এই ডিপার্টমেন্টের কাছে কি দরকার? আপনাকে কেন বলবো? আশ্চর্য, মুখে মুখে তর্ক করছো আবার। যাও এখান থেকে। আপনি বললেই যাব? আলবাদ যাবে, একবার নয় 1000 বার যাবে। খিটমিট করে হাসতে লাগলো ছেলেটি। সানিনের কপালের ভাঁজ বলে দিচ্ছে ঠিক কতটা বিরক্ত সে। তবুও ছেলেটার হাসি থামার নামগন্ধ নেই মাত্র। একরাশ বিরক্তি নিয়ে নিজ ডিপার্টমেন্টের পথে অগ্রসর হতেই পেছন থেকে ছেলেটি বলল, আপনার লাল চোখের দৃষ্টি যে আমার ঘুম কেড়ে নিয়েছে, সেই দায় দিবে কে? ঈষৎ রক্তিম মুখে নিয়ে আওয়ানের পাশে বসলো সানিন। ম্যাথ স্যার ক্লাসে আসায় কোনো প্রশ্ন করার সুযোগ হলো না।
তবে কিছু একটা গন্ডগোল ঠেকলো যা ঠিক করে অনুমান হচ্ছে না। আবারও ভার্সিটি আসছে না তিয়া। এই নিয়ে ফোনে কলহ চলল কিছুক্ষণ। তবে তিয়াশার মনকে গলাতে পারল না কোনো ক্রমেই। এমন অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া যেন অনায়াসেই কয়েক প্রহরের মাথা ব্যথা। প্রেম নাকি বিরহের স্বাদ দেয়, তবে বন্ধুত্ব যে এইভাবে কলহ বিরহ ঘুরিয়ে আনে তা জানা ছিল না কোনো কালেই। মেয়ে মানুষ হলো যন্ত্রণা, এদের ছাড়া চলেও না, আবার থাকলেও ভালো লাগে না। জিমামকে কল করলো আওয়ান। এত আর্জেন্ট কল শুনে ছুটে এলো সে। হাত পা কাঁপা শুরু করেছে। 8 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমেছে। লিফটে ওঠার সময় কোথায়? দোস্ত, তোর কি হয়েছে? এমন ব্যস্ত কণ্ঠ কেন? বাইকের চাবি দে। পকেট থেকে চাবি বের করে দিল জিমাম। আওয়ান শুধু বলল, বিকেলে কথা হবে। পর মুহূর্তে ধোয়া উঠিয়ে বাইক নিয়ে মিলিয়ে গেল দৃষ্টির থেকে বহুদূর। হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসেছে আওয়ান। গালের এক পাশ উঠানামা করছে রাগে। তিয়াশার বাসায় বড় করে তালা ঝুলানো। এদিকে দারোয়ানকেও দেখা যাচ্ছে না। সিঁড়িতে বসে থেকে কোমরে ব্যথা হয়ে গেল, অথচ দারোয়ান লাপাতা। সাহেব, এই যে সাহেব। হাঁটু থেকে মাথা তুলে তাকালো আওয়ান, চোখে ঘুমের ক্লান্তি। 2 চোখে হাত বুলিয়ে বলল, কোথায় ছিলেন চাচা? সেই 1টা থেকে বসে আছি। আমি তো ভাত খাইতে গিয়েছিলাম। তবে আপনি জানেন না তিয়া মামনিরা বাসায় নেই? কি বলেন? সকালেই তো কথা হয়েছে, আমাকে তো কিছু বলেনি। কি জানি, হয়তো মনে নাই। আনমনা হয়ে চলে এলো আওয়ান। তিয়া যে ইচ্ছাকৃত এমনটা করেছে তা বলার বাকি থাকে না। ভেতরে ভেতরে জ্বলন হচ্ছে খুব। শুধু শুধু এই মেয়ের জন্য চিন্তা করছিল, অথচ সব ঠিকঠাক। ইদানিং মধুপ্রিয়ার সাথে সময় কাটানো হয় না। সকাল বিকেল মিলিয়ে 2-1টা মেসেজের লাইন। বিষয়টা হয়তো সম্পর্কটায় খাদ নামাতে পারে। সেই আশঙ্কায় কেঁপে উঠল আওয়ান। মনে মনে ঠিক করলো গিফট নিয়ে যাবে মধুর জন্য। এতে হয়তো মেয়েটির সাথে সম্পর্ক গাঢ় হবে। চশমার ফাঁক দিয়ে নিজের ভাইকে দেখে চলেছে আরুষি। লোকে বলে সদ্য পা দেওয়া কিশোরী মন আর নবযৌবনের আগের সময়টা মানুষ একটু বেশি উপলব্ধি ক্ষমতা পায়, যা মাঝে এসে হারিয়ে যায়। নবযৌবনে পা দেওয়া আরুষির অবচেতন মন একটু বেশি উপলব্ধি করতে পারল। ভাইয়ের যে মনের রোগ হয়েছে তা যে কেউ বলে দিতে পারে। আরুষি, একটা কাজ করে দিবি বোন? কি? তুই তো বাংলায় খুব ভালো, একটু গুছিয়ে উইশ লেটার লিখে দিবি। নর্মাল উইশ হয় না বন্ধুর জন্য? একটু আবেগ, নরম মোলায়েম প্রাঞ্জলভাবে অনুভূতি প্রকাশ। রাস্তায় জারিনের সাথে দেখা হওয়ার পর রওনাকের মন ভালো নেই। মেয়েটার সাথে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধন সৃষ্টি করতে যাচ্ছিল, যদিও এর পেছনে লুকিয়ে ছিল অসৎ উদ্দেশ্য। তবে মন আজ অন্য কথা বলছে, যা কিছুতেই সরাতে পারছে না। হয়তো এত কাছ থেকে কাউকে অনুভব করা হয়নি, সেই কারণে। মাঠ বরাবর আসতেই মাথায় ফুটবলের আঘাত এলো। মৃদু শব্দ করে উঠল সে। কপালে হাত বুলিয়ে সামনে তাকাতে লাল হয়ে গেল নেত্র। সর্বশক্তি দিয়ে বলের গায়ে আঘাত করে বলল, তুই আমার গায়ে বল লাগিয়েছিস? প্রথমত আমি ইচ্ছা করে লাগাইনি, দ্বিতীয়ত ভুল যেহেতু আমার হয়েই গেছে সেহেতু আমি ক্ষমা চাইছি। ক্ষমাতেই সব মাপ? তো কি করার আর, এখন কি মারবি আমায়? মাথা গরম ছিল ওর। এখন নিজের রাগকে ধরে রাখতে পারছে না। তীব্র আক্রোশ নিয়ে দাঁত কিরমির করতে লাগলো। আশপাশেই ছিল বাঁশের ফালি, সেগুলো বেশ আকর্ষণ করছে ওকে। কোনো কিছু বোঝার আগেই একটা বাঁশ উঠিয়ে প্রজ্জ্বলের গায়ে আঘাত করলো। আচমকা আক্রমণের প্রতিরোধ করতে পারছে না প্রজ্জ্বল। লাগাতার মার খেয়ে মুখ থুবড়ে পড়ে রইল মাঠের পাশে। শপিং করেছে তিয়া। বন্ধুদের জন্য টাকা খরচ করতে ভালো লাগে তার। যদিও মিতব্যয়ী সে, তবুও বন্ধুদের ক্ষেত্রে এই অঘোষিত কার্পণ্য তাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে। শপিং করেছে তিয়া। বন্ধুদের জন্য টাকা খরচ করতে ভালো লাগে তার। যদিও মিতব্যয়ী সে, তবুও বন্ধুদের ক্ষেত্রে এই অঘোষিত কার্পণ্য তাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে। 2-1টা লাইনে ঠোঁটো মেলাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছিল শব্দগুলো। তবে ফোনের অদ্ভুত রিংটোন বজ্রাঘাত ঘটালো পরপর কয়েকবার। 4টে মিস কল উঠে রয়েছে। শাম্মী কখনোই এমনটা করে না। বিষয়টা নিশ্চয়ই গুরুতর, সেই আশঙ্কায় কল ব্যাক করলো। ওপাশ থেকে হাউমাউ করে কাঁদছে শাম্মী। কেন কাঁদছে জানা নেই, তবে ভয়ে বুক ধুকপুক করে উঠল। সুমিতা আর সানিন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, তবে শাম্মীর আর্তনাদ কমছে না কোনোভাবেই। ইতিমধ্যেই প্রজ্জ্বলের বাবা মাকে খবর দেওয়া হয়েছে। তারা গ্রামের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছেন। একের পর এক কল করে রক্তের সন্ধান করছে আওয়ান, তবে কোথাও পাওয়া গেল না। শাম্মীর মুখের দিকে তাকাতেই হাহাকার লেপন করছে অন্তকর্ণ। হাহাকার লেপন করছে অন্তকর্ণ। আমার ভাইটা বাঁচবে না রে, বল? তোরাও বাঁচবে না, তাই না?
বাজে কথা না স্বামী, কিছু হবে না ওর। জানি না কোন হারামির বাচ্চাই এমনভাবে মেরেছে ওকে। বিশ্বাস কর, মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। সানিনের এমন মতবাদে ক্ষণিকের জন্য অবাক হলো সুমিতা, তবুও ভাবুক হলো না। এখন সেই সময় নেই, প্রজ্জ্বলকে বাঁচাতে হবে। ডাক্তার বলেছেন সিরিয়াস কন্ডিশন, বাঁচার চান্স 40%। হসপিটালের করিডোরগুলোতে ছুটোছুটি করছে তিয়াশা। সে জানে এই হসপিটালে আনা হয়েছে প্রজ্জ্বলকে, তবে সঠিক ফ্লোরটা জানে না। ছুটতে ছুটতে 5 নম্বর ফ্লোরের একটা কেবিনের পাশে দেখতে পেল আওয়ানের পেছনের দিক, কপালে হাত ঠেকিয়ে আছে, গায়ে এলোমেলো পোশাক, বোঝা যাচ্ছে খবরটা শুনে বাসার জামা পরেই চলে এসেছে। পদশব্দ শুনে তিয়াশাকে বলল, ভালো নেই রে। ডাক্তার কি বলেছেন? 40%। মুখে হাত দিয়ে পিছিয়ে গেল তিয়া। চোখ দুটো ছলছল করছে। গত 4 বছরের স্মৃতি একটু একটু করে আন্দোলন সৃষ্টি করছে। হালকা সমীরণে কাঁপছে ওষ্ঠাধর। তবে কি হারিয়ে যাবে এই বন্ধুটি? একটা সপ্তাহ পার হয়ে গেল, প্রজ্জ্বল এখনও সেই হসপিটালেই। সৃষ্টিকর্তার রহমতে এখন অনেকটাই সুস্থ। আওয়ানের খুব রাগ হয়েছিল সেদিন, তবে সকলের বাধাতে রওনাকের 14 মাইলেও যাওয়া হয়নি তার। অন্যদিকে সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করে যাচ্ছে তিয়াশা। ওর ধারণা প্রজ্জ্বল যদি ওর বন্ধু না হতো তাহলে রওনা কেমনটা করতো না। সেই দুঃখে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রজ্জ্বলকে নিয়ে আসার জন্যই তৈরি হচ্ছে আওয়ান। হালকা নীল রঙের শার্টে সেজে উঠে আওয়ানের সুঠাম দেহ। আয়নায় তাকিয়ে নিজেরই হার্ট মিস হলো কয়েকবার। এই সময়ে মধুপ্রিয়ার কাছাকাছি গেলে নিশ্চয়ই পুরোদমে মন দিয়ে বসবে মধু। জিমামের সাথে বাইক নিয়ে ছুটে চলেছে হসপিটালের পথে। তবে পথিমধ্যে ঘটল আরেক বিপত্তি। কি যেন হয়েছে মধুপ্রিয়ার, সমান তালে কেঁদে যাচ্ছে। আওয়ান কি বলবে ঠাউর করতে পারছে না। পরিশেষে ঠিক করলো মধুপ্রিয়ার কাছে যাবে। জিমামকে হেলমেট দিয়ে বলল, বিকালে দেখা হচ্ছে, তবে এখন আমাকে যেতেই হবে দোস্ত। আরে ধ্যাত, কি যে বলিস না, সমস্যা নেই কোনো, তুই যা, দেখ কি হলো। তবে বিকেলে আসবি কিন্তু। বললামই তো আসবো, নিশ্চয়ই আসবো আমি। ডানে বামে তাকিয়ে রাস্তা পার হয়ে এলো। হাতের ঘড়িটার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে সময় স্থির হয়ে গেছে। প্রচণ্ড চিন্তা হলো এবার। মধুর কিছু হলো নাকি সেই ভয়। অডিটোরিয়ামটা ফাঁকা, বাইরে থেকে হালকা হালকা আলো এসে ঢুকছে। সেই আলোতে পরিবেশটা আরও অদ্ভুতুরে হয়ে গেছে। মনে হচ্ছে বহুদিন পর আলোর সঞ্চালন ঘটেছে এই স্থানে। দ্বার খুলে কয়েকবার ডাকলো মধুর নাম ধরে, তবে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিরক্তি আর রাগ নিয়ে বের হতে যেতেই নুপুরের ঝমঝমে আওয়াজে শ্রবণ হলো। ফট করেই পেছনে তাকালো সে, কোথাও কিছু নেই। 2 ভ্রুতে ওঠানামা শুরু হয়েছে। মনের অন্তপুরে বাজে ধারণারা লুটপাট চালাচ্ছে। বেশি কিছু কল্পনার আগে আলোকবর্তিকা দৃশ্যবান হলো, সাথে কোনো রূপসী নারীর অবয়ব। একটু একটু করে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে আসছে মধুপ্রিয়া। আওয়ান ভাষাহীন হয়ে থেকে নিজ মনকে শাসন করলো কয়েকবার, তবে চোখ যেন সরছেই না। মধুর অধরে স্মিত হাসি। সে বলল, আমি তোমাকে পছন্দ করি আহ্বান। নিজ কানকে বিশ্বাস হচ্ছে না। মধু নিজ থেকে প্রপোজ করবে, যা ছিল কল্পনার অতীত। মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে, কতগুলো চমকিত দৃষ্টি অপেক্ষা করছে উত্তরের আশায়। তবে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে কণ্ঠে ঝাল মিলিয়ে বলল, উচিত করনি মধু, আমি টেনশনে ছিলাম। তুমি কি ধোকা দিলে তবে? খুব খুব সরি, আমি সত্যি এত ভেবে কাজ করিনি, প্লিজ মাফ করে দাও। মাফ করলো আওয়ান। হালকা হাতে আলিঙ্গন করলো মেয়েটিকে। আওয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো মধুপ্রিয়া। এই সুন্দর মুহূর্তের জন্য কতদিন যাবৎ অপেক্ষায় ছিল, আজ সেটা পরিপূর্ণতা পেল। প্রজ্জ্বলকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে আওয়ান আসেনি। ফোনটাও সুইচ অফ। জীবনে এই প্রথমবার আওয়ানের প্রতি ক্ষিপ্ত হলো জিমাম। বহু বছর আগে বন্ধুত্বের সংজ্ঞা বুঝিয়েছিল আওয়ান। সেদিন থেকেই জিমামের লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আবদ্ধ হয়েছে আওয়ান। তবে আজ কিনা সে বন্ধুত্বের সংজ্ঞা ভুলে গেছে নিজেই। মানুষ বুঝি ক্ষণিকে পরিবর্তন হয়। লিভিং রুম থেকে হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকদিন পর বন্ধুরা সমাবেশ করছে। সেই আনন্দে ছোটখাটো পার্টির আয়োজনও হলো। ফোন রেখে সকলের সাথে যোগ দিল জিমাম। ওর মনটা বারবারই অন্যদিকে চলে যাচ্ছে। তিয়াশা সেটা লক্ষ্য করে বলল, এই জিমাম, কি হয়েছে রে তোর? সেই কখন থেকে দেখছি জোর করে হাসার চেষ্টা করছিস, কোনো সমস্যা? কই না তো, সব ঠিকই আছে। আসলে বহুদিন পর আড্ডা দিচ্ছি সকলের সাথে, তাই কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। আচ্ছা, সবাই আছে, আওয়ান কোথায়? কি যেন দরকারি কাজে আটকে গেছে রে,
এত প্ল্যান করে নিজেই আসতে পারলো না? অর্ধসত্য বলেই প্রসঙ্গ বদল করলো জিমাম। স্বামীর হাত ধরে আছে প্রজ্জ্বল। যমজ হওয়ার দরুন জীবনের ভালোবাসা কম হয়েছে, বরং মারামারি হয়েছে বেশি। তবে এবার যেন দুজনের মন গলেই জল হয়ে গেল। ভাই বোনের অনন্য ভালোবাসা ফুটে উঠেছে। সত্যি বলতে আমরা প্রিয় মানুষদের আঘাত করতে পারি, তবে অন্য কেউ আঘাত করলে সহ্য করতে পারি না। সেদিনের পর 3টে দিন চলে গেল। আজকাল তো ভার্সিটিতেও আসছে না আওয়ান। সারাক্ষণ মেতে থাকে মধুপ্রিয়ার সহিত। নতুন প্রেমে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সময় কেটে যায় চোখের পলকেই। সুষমা অধুনা আগের মতন সন্তানদের প্রতি খেয়াল রাখছেন না। সব সময় উদ্বিগ্ন থাকেন। না হলে টানা 3 দিন ভার্সিটি না যেয়ে থাকতে পারত না আওয়ান। আরশির পড়াশোনাতেও ঢিল হয়েছে। ভার্সিটিগুলোতে একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে, তবে ভাগ্য সহায় নেই। পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে না। যাও হচ্ছে তা মনের মতো বিষয় পাচ্ছে না। সেই নিয়ে মনে মনে দ্বন্দ্বও সৃষ্টি হয়েছে। সকলের মাঝে হাসি খুশি থাকলেও রাতের মধ্যভাগে বাথরুমের ট্যাপ ছেড়ে কান্না করে। কখনো বা হাত পা কামড়ে ধরে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিনা। আরশির লিখে দেওয়া লেটারগুলো মনে ধরেছে মধুপ্রিয়ার। সেই কারণে আবার বোনের শরণাপন্ন হলো। দরজার কাছে এসে ঠকঠক আওয়াজ করলো। ভেতর থেকে রেসপন্স নেই। আবার নক করলো আওয়ান, তবে আরশির সারা শব্দ নেই। গুটি পায়ে বেডের কাছে এসে নোটপ্যাড রেখে বলল, বোনো, আরেকটা লেটার লিখে দিবি প্লিজ? প্রমিস, ক্যাম্পাসের স্পেশাল ফুচকা ট্রিট দিব। দেখ, 500 টাকাও দিব। প্লিজ বোন, লিখে দে না। আরশির সাড়া নেই। এবার মেয়েটির গায়ে ঠেলা দিল আওয়ান। তবে যা দেখলো এতে করে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। হাত থেকে কলম পড়ে গেল। কোনো দিকে না তাকিয়ে আরশিকে কোলে তুলে নিয়ে ছুট লাগলো। ওর মস্তিষ্ক কি বুঝেছে জানা নেই, তবে ওর মন বলছে হসপিটালে যেতে হবে, না হলে প্রিয় বোনকে হারিয়ে ফেলবে। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে আরশির গালে চড় মারলেন সুষমা। রাগে সুরের কাঁপছে ওনার। কল্পনাও করতে পারেনি ওনার মেয়ে বিষ খাবে। ঘৃণা হচ্ছে খুব। ম্যাজিস্ট্রেট হওয়ার দরুন নানা রকমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। জীবনের উপাংশ নিয়ে রচনা করেছেন নানান বই। আজ সেই মায়ের মেয়ে হয়ে এমন ঘৃণিত কাজ। আমার গর্ভের সন্তান না তুই। আম্মি প্লিজ থাক না এখন। চুপ, একদম চুপ। আশকারা পীর লাঠি উঠে গেছে, না হলে এমন কাজ করতে পারতো না। ডাক্তার স্ট্রেস নিতে বারণ করেছেন। তুই না হয় পরে বকা দিও। অসুস্থ শরীর নিয়ে এমনিতেই চর খেলো। আর বলো না প্লিজ। আরশিকে কিছু কথা বলার উদ্ধৃত হয়েছিলেন তিনি, তবে ছেলের কথায় মর্মার্থ বুঝতে পেরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এলোমেলো লাগছে সব। আজ এতগুলো বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সাহসটুকু ভেঙে গুড়িয়ে গেছে। মনটা কেমন গাওয়া শুরু করেছে। যদি সময় মতো হসপিটালে না নিয়ে আসা হতো, তাহলে আরশিকে হারিয়ে ফেলতেন তিনি। এই বিভৎস চিন্তাগুলো মাথায় আসতেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। তবে জীবনের এক পর্যায়ে এসে মানুষ কাঁদতে পারে না। এদের কাঁদতে দেওয়া হয় না। মনকষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য হলেও শক্ত থাকতে হয়। যেই সময়টা গত 10 বছর যাবৎ পার করে চলেছেন তিনি। আরশির খবর শুনে হসপিটালে এসেছে তিয়াশা। যদিও বা আওয়ানের সাথে মনোমালিন্য চলছে তার, তবে আরশির খবর পেয়ে না এসে করিডোরে দেখা হলেও পাশ কাটিয়ে চলে গেল তিয়া। হৃদয়ে জমায়েত কষ্টখানি অন্তঃস্থলেই পিষে বেরিয়ে এলো আওয়ান। ভালো লাগছে না কিছুই। সকালের ঘটনা মনে পড়লেই শরীরের প্রতি লোমকূপে শীতল স্রোত নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর সমস্তটাই আধারে নিমজ্জিত। নতজানু হয়ে ডুকরে কেঁদে উঠল আরশি। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আপু। বিগত দিনগুলোতে এত পড়াশোনা করেও কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হলো না। যাওয়াও হয়েছিল, পছন্দ মতো বিষয় পাইনি আমি। এত টেনশন মিলিয়ে আমি আর পারছিলাম না। সেই কারণেই ঔষধ। খোলা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল তিয়া। আপাতত এই বিষয়ে আর ঘাটাবে না বলে স্থির করেছে। জীবনে মানুষ শুধু শুধু আত্মহননের পথ বেছে নেয় না। এর পেছনে উপযুক্ত কারণ না থাকলেও কিছু কারণ অবশ্যই থাকে। ব্যাগ থেকে 1000 টাকার কতগুলো বান্ডিল বের করলেন সুষমা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন তিনি। এসিটা ঠিকঠাক কাজ করছে না। পুরনো হয়ে গেছে কি না। টাকাগুলো খুব দ্রুততার সাথে গুনে নিয়ে বিভক্ত করলেন তিনি। এতগুলো টাকা দেখে থমকে গেল আওয়ান। কম করে হলেও 20 লাখ টাকা আছে এখানে। এতগুলো টাকা সুষমার কাছে এলো কি করে, সেই বিষয়ে চিন্তিত হতে দেখা গেল। ব্যাংক অ্যাকাউন্ট খালি পড়ে আছে নিঃসন্দেহে। এত টাকা সঞ্চয় করা সুষমার পক্ষে সম্ভব নয়। 10 বছর পূর্বে আদালত ছেড়েছেন তিনি।
এখন প্রাইভেট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন। ছেলেমেয়ের পড়াশোনাতে অবলীলভাবে টাকা খরচ করেন তিনি। সমাজে চলার মতো সব রকমের ব্যবস্থা করা আছে ওনার। মাস শেষে সঞ্চয় করা হয় না, এমনটাই জানতো আওয়ান। তবে এখন কি ওর ধারণার বদল ঘটবে? পাশে বসো আওয়ান। আমি এত টাকা? প্রশ্ন করবে না, বসতে বলেছি বসো। আরুষি নিজের ঘরে আছে। জি আম্মি। মূল কথায় আসা যাক। এখানে 23 লাখ টাকা আছে আরুষির 4 বছরের পড়াশোনার খরচ। এত টাকা? আমি সিদ্ধান্ত নিয়েছি প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। পাবলিক যেহেতু হয়নি তাই এত ভেবে কাজ নেই। কিন্তু আম্মি। কোনো কিন্তু নয় আওয়ান, তোমার বোনকে হারাতে চাই না আমি। তাছাড়া টাকা নিয়ে আমি পিছু হাঁটতে চাই না। খোঁজ নিয়ে দেখো, তোমার বোনের ড্রিম ভার্সিটি এটা। সুষমা টাকা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ভরসা করেন ছেলেকে, তবে নিজেকে ভরসা করেন না একটুও। হাতে টাকা থাকলে খরচ করা হয়ে যাবে। দুটো হৃদয় যখন কাছাকাছি হয় তখন একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, সারাক্ষণ কাছে পেতে চায়। আর যখন সেটা হয় না তখনই হয় অভিমান। মধুপ্রিয়ার অন্তঃকরণে এখন যেটা চলছে সেটা অভিমান। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না সে। সহসা নিজ থেকে ফোনও করে না আওয়ান। মনে হয় ভালোবাসা কমে গেছে। কল করে অভিযোগের খাদ নামাতে শুরু করলো মধু। এপাশ থেকে তেমন কোনো শব্দ এলো না। এবার হুঙ্কার তুলে কেঁদে উঠল মেয়েটি। সান্ত্বনা দেওয়ার মতো অনুভূতি নেই এখন, তবুও বলল, নিজেকে সামলাও মধু। সারাক্ষণ একে অপরের কাছাকাছি থাকবো না আমরা? এটা তো স্বাভাবিক, তাই না? আমার যে ভালো লাগছে না আওয়ান, আমি কেমন ছন্নছাড়া অনুভব করি, সব কিছুতে অনীহা। তোমাকে না দেখতে পেলেই বুকের ভেতর কষ্ট হয়। বিগত কিছুদিন ধরে আমি খুব চাপের মধ্যে আছি মধু। কাল দেখা করব নিশ্চিত। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ রে বাবা, এখন আর কেঁদো না প্লিজ, না হলে আমার খারাপ লাগবে। কান্না থামালো না মধুপ্রিয়া, বরং আবারও কান্না শুরু করলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে ঘন শ্বাস ফেলল আওয়ান। সত্যি বলতে এই মুহূর্তে প্রেমের বাণী শোনাতে ইচ্ছে করছে না তার। পারিবারিক ভেজালটা সবকিছুর ঊর্ধ্বে চলে এসেছে। তবে প্রেমিকার রাগ অভিমান ভাঙানো প্রেমিকের দায়িত্ব। সেই নিয়মানুসারে মধুপ্রিয়ার সাথে মধুলাভ শুরু হলো। পূর্বের ন্যায় বন্ধুবাৎসল হাসি থাকে না আওয়ানের ঠোঁটে। এখন শুধুই হতাশা ভরা কিছু অমায়িক চাহনি ফুটে ওঠে। প্রথমে নিজেকে সংযত রাখলেও এখন স্থির থাকতে পারছে না তিয়াশা। বারবার মন আকুপাকু করছে কথা বলার জন্য। হাজার হোক বন্ধু মানুষ। চট করে মেয়েটার মুখোচ্ছায় তাকালো আওয়ান। তিয়াশার সাথে কথা হয় না 15 দিনেরও অধিক। মন যে কথা বলতে চায়নি এমন নয়, তবে ভেতর থেকে সচ্ছলতা পাচ্ছিল না। ক্যাম্পাস চত্বরের কফি শপ থেকে 2 কাপ কফি দিয়ে গেল ওদের। কিছুক্ষণ পূর্বে অর্ডার করেছিল তিয়াশা। দুজনের মাঝে কোনো কথা হলো না। বেশ কিছুটা সময় পাশাপাশি বসেই কাটিয়ে দিল। কফি শেষ করে প্রশ্ন করল তিয়া, কোনো কিছু নিয়ে আপসেট তুই? তেমন কিছু না রে, আরুষির বিষয় নিয়েই যা মন খারাপ। বাচ্চা মেয়ে ভুল করে বসেছে। আসলে ডিপ্রেশন বলে কয়ে আসে না। আমার মনে হয় তুই নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছিস। স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। আমি স্বাভাবিকই আছি। তোর কথাতেই প্রকাশ পাচ্ছে কতটা স্বাভাবিক তুই। দেখ আওয়ান, আমি বলবো না আমি নিজে খুব সাধু, তবে এটা জানি মন খারাপ করে বসে থাকলে লাভ হয় না, সর্বশেষে খারাপই হয়। আমি ভেঙে গেছি তিয়া, আমার মস্তিষ্ক সচল নেই আগের মতো। চারপাশে এত এত ঝামেলা যে আমি নিতে পারছি না। মানুষ কি করে বাঁচে এত দুঃখ নিয়ে? এবার তিয়া নিশ্চুপ। খারাপই লাগছে তার। চোখের সামনে প্রিয় বন্ধু শেষ হতে দেখা কারোই কাম্য নয়। সমাধান না দিতে পারলে সান্ত্বনাও দিতে নেই। তাই তিয়া স্থির করলো আওয়ানকে খুশি রাখার চেষ্টা করবে। আগের মতো আবার আড্ডা দিবি সবাই। ক্লান্তিতে চোখ বুঝে আসছে তিয়ার। সারাদিন লাফালাফি করে এসেছে, তবে সুখ লাগছে এটা ভেবে যে আওয়ানের মনকে স্বস্তি দিতে পেরেছে। তামজিদের আসার খবর পেয়ে নিজের রুমে গেল না আর, সোজা বাবার রুমে এসে বসলো। গা থেকে বাহিরের পোশাক অব্দি খুলেনি তামজিদ। মাত্র কয়েক মিনিটের জন্য এসেছেন। কাজ শেষেই চলে যাবেন অফিসে। সেখান থেকে মিটিং শেষ করে রাতে বাসায় ফিরবেন। বাবার ব্যস্ততা দেখে চলে যেতে নিচ্ছিল, তবে তামজিদই ডাক দিলেন। চুপটি করে বসে রইল তিয়া। কাজ করতে করতেই তামজিদ বললেন, বিজনেস নিয়ে কি মতামত তোমার? তোমার কথা বুঝিনি আব্বু। দেখো মামনি, আমার অবর্তমানে সবকিছুর একমাত্র মালিক তো তুমিই হবে। সবকিছু না বুঝে নিলে পরবর্তীতে সমস্যায় পড়তে হবে। আমি বিজনেসের প্রতি আকর্ষণ পাই না আব্বু, তাই প্লিজ আমাকে এসবে টেনো না। তিয়াশা, রাগ করেছে কেন তুমি? তুমি কেন বুঝতে চাচ্ছ না? সবকিছু সামাল দিতে পারে যে,
সেই জয়ী। চাকরির পাশাপাশি ও বিজনেস করা যায়। সেটা কি বোকামি নয় আব্বু? বোকামি কোনটা আমি জানি না, তবে জীবনে যদি সাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে চাকরি করো, আর যদি অসাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে বিজনেস করো। এখন তুমি বলতে পারো এতে কি লোভ প্রকাশ পেল না? আমি বলবো না, জীবনে বড় হতে চাওয়ার ইচ্ছে কখনোই লোভ নয়, তবে বড় হওয়ার জন্য উৎস অসৎ উপায় অবলম্বন করাটাই হলো লোভ, যা বোকামির পরিচয়। বাবার কথায় বিমুগ্ধ হলো তিয়া। ভেতরে ভেতরে প্রচণ্ড শ্রদ্ধা পাচ্ছে তার। কখনো বাবার সাথে অধিক সময় কাটানো হয়নি, সব সময়ই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে এই ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকা প্রজ্ঞা ব্যক্তিটির কথা কখনোই স্মরণে আসেনি। জীবনটা কখনো একপাক্ষিকভাবে চলে না, সব কিছুর অপোজিট সাইড রয়েছে, আর সেই সাইড ছাড়া সে অপূর্ণ। এই যে রওনাকের কাছে প্রতারিত হয়ে বেশ অনেকগুলো দিন ভার্সিটিতে যাওয়া হয়নি তিয়ার, সেই কারণে নোট নিয়ে কতই না জ্বালিয়েছে আওয়ানকে। জীবন আজ নতুন কিছু সৃজন করলো। বিপরীতভাবেই তিয়াশার পানে ছুটে এসেছে আওয়ান। সামনেই টেস্ট এক্সাম, আর বিগত দিনের নোট নেই তার কাছে। নাস্তা দিয়ে গেলেন তাহমিদা। সকালে না খেয়ে চলে আসাতে খাবার দেখে লোভ সামলাতে পারল না, গপ গপ করে মুখে পড়তে লাগলো শুধু। ওয়াশরুম থেকে ফিরে এসে আওয়ানের খাওয়ার গতি দেখে ভরকে গেল। নিজের প্লেট শেষ করে তিয়াশার প্লেটে হাত বাড়িয়েছে। ওর হাত চেপে ধরল তিয়া। রাগের দৃষ্টিতে অবলোকন করে বলল, আমার খাবারে হাত দিবি না। খিদে পেয়েছে খুব। উফ, ঠান্ডা। তাহলে আমি খাবো কি? উপবাস থাকবি আজ। এখন প্লেট ছাড়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? মনে নেই। এই তোর পড়াশোনা, দেখবি সেই আমাকে খোঁচাতে হবে পরীক্ষার হলে। কেন দেখাবি না নাকি? আসছে উনি, এত কষ্ট করে আমি পড়বো আর ওনাকে দেখব। সরাসরি প্রত্যাখ্যান করায় আগুনের ফুলকের মতো তেতে উঠল তিয়া। আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে খেতে লাগলো, যার অর্থ তুই আমাকে এক্সাম হলে সাহায্য না করলে আমি আমার খাবারের ভাগ তোকে দিব কেন? প্রথম এক সপ্তাহ প্রচণ্ড বিরক্ত করলেও এখন আর বিরক্ত করে না ওমর। অধুনা ভার্সিটিতেও আসে না। হঠাৎ এমন হওয়াতে সানিনের মন বেশ খারাপ, অথচ তার খুশি হওয়া প্রয়োজন ছিল। পরীক্ষা বিধায় খোঁজও নিতে পারছে না। হঠাৎ করে কেন উধাও হয়ে গেল ছেলেটা? মন খারাপের বিশেষ কোনো কারণ নেই, তবে নিজ মনকে বোঝাতে অক্ষম। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে আসছে কিনা ওমর, কিন্তু জুনিয়র ছেলেটার দেখা নেই। এক্সাম পেপার দিয়ে দিয়েছে, মোটামুটি কমন এসেছে প্রশ্ন। একটা ভালো দিক রয়েছে ওর, পরীক্ষার হলে চারপাশে টর্নেডো হয়ে যাক তবুও তাকাবে না কোথাও, যা পারে সেটাই লিখতে থাকবে। প্রশ্ন দেখে মাথা ঘুরে যাচ্ছে তিয়ার। এই প্রশ্নের বিন্দুমাত্র কমন পড়েনি তার। কাল সারা রাত নোট বই পড়েছে, অথচ সেখান থেকে কিছুই আসেনি। রাগে চোয়াল শক্ত হয়ে গেল। এই প্রশ্ন যিনি করেছেন নিশ্চয়ই তার বউয়ের সাথে ঝগড়া লেগে থাকে সার্বক্ষণিক, না হলে এহেন আউফাও প্রশ্ন করার প্রশ্নই আসে না। বরাবরই ওর সামনে সিট পড়ে আওয়ানের, আজও তাই। কলমের ক্যাপ থুতনিতে ঠেকিয়ে চোখ ঘুরিয়ে দেখল তিয়া। গোগ্রাসে হাত চালাচ্ছে আওয়ান, মনে হয় সব প্রশ্ন তারই কমন এসেছে। স্যারের দৃষ্টি লক্ষ্য করে আওয়ানকে ডাকল তিয়া। মিনমিনে কণ্ঠে বলল, এই আওয়ান, 3 নাম্বার কোশ্চেনটার আনসারটা কি হবে রে? নিজে লেখ। কি লিখতে বললি বুঝিনি, আরেকবার বল। বললাম নিজের যা ইচ্ছা তাই লেখ। বল না রে আর, এত কষ্ট করে আমি নোটবুক পড়লাম অথচ কোনো কিছুই কমন আসেনি। মুখস্থ বিদ্যা করলে যা হয়। বলেছিলাম টেক্সট পড়তে, বাট তুই যা, এখন ডিস্টার্ব করবি না আমায়। মুখটা শুকনো হয়ে গেল তিয়ার। ভেতরে পাতার মর্মর শব্দের ন্যায় আন্দোলনের সৃজন হয়েছে। নির্ঘাত এবার পরীক্ষায় ফেল আসবে, সেসব চিন্তাতে আসতেই চোখ ঝাপসা হয়ে আসলো। হোয়াট হ্যাপেন তিয়াশা, লিখছো না কেন তুমি? জি স্যার, এখনই শুরু করব। এটা তো ভালো কথা নয়, অলরেডি 10 মিনিট অফার, অথচ তুমি একটা শব্দও লিখোনি। প্রশ্নগুলো পড়ছিলাম স্যার, এখনই লিখব। গার্ড টিচারকে দেখিয়ে লিখার অভিনয় শুরু করলো তিয়াশা। গার্ড চলে যেতে আওয়ানের পিঠে কলম দিয়ে খোঁচা দিল। পেছন ঘুরে আওয়ান বলল, কি হয়েছে কি এমন করছিস কেন? আরে ভাই লিখ না। দেখো। কি দেখাবো? প্রশ্ন। প্লিজ প্লিজ দেখা না দোস্ত। পারবো না। পড়াশোনা করবে না আর এক্সাম হলে আমার গলায় লটকে পড়বে, ওইটা হবে না বাবু সোনা। তিয়াশা বসে রইল। এত সহজে ছাড়ার পাত্রে নয় সে। যদি আওয়ান প্রশ্ন না দেখায় তো কলহ রটিয়ে দেবে, সেই প্রত্যয় নিয়ে বসে রইল মেয়েটি। দুষ্টুমি বুদ্ধির আনাগোনা চলছে অস্থিমজ্জা জুড়ে। জুতো খুলে ডান পাটা উঁচু করে আওয়ানের পিঠে ঠেকিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো আওয়ান। অবশ্য তিয়ার কোনো হেলদোল নেই, সে অন্যদিক ফিরে গুনগুন করছে। আওয়ান লেখায় ব্যস্ত হলো। এবার দুপা উঠিয়ে আওয়ানের বেঞ্চে রাখল তিয়া।
টিয়া, হচ্ছেটা কি? কই কি হচ্ছে? লেখ তুই। আর লেখস না কেন? ফোঁস করে দম ফেলল আওয়ান। লেখা শুরু করলো সে। তিয়াশার মুখটা মেঘের আড়ালে চলে গেছে। আর চোখে সেসব দেখল আওয়ান। তিয়ার পা বারবার ওর গায়ে স্পর্শ করে যাচ্ছে। যদিও তেমন বিরক্তি আসছে না, তবে স্যার দেখলে এই মেয়ের পরীক্ষা বাতিল করে দিবে। হঠাৎ করে দাঁড়িয়ে গেল আওয়ান। এমন করাতে ভয় পেয়ে যায় তিয়াশা। অনুনয়ের সুরে বলে, দোস্ত প্লিজ বিচার দিস না। স্যার কাইন্ডলি এখানে আসবেন। গার্ড টিচার আসলেই লুজ পেপার চাইল আওয়ান। এবার তিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। হেন তেন পর্যায়ে চলে এসেছে পরিস্থিতি। লুজ পেজগুলো মার্জিন করে নিয়ে আবার লেখা শুরু করলো। তিয়াশা তখনও চুপচাপ বসে আছে। প্রচুর লিখছে আওয়ান। হাতের গতি এত যে ঝড়কেও হার মানাবে আজ। তিয়াশা ভালো মানের স্টুডেন্ট, সবার আগে পরীক্ষা শেষ করে। কিন্তু এবার যেন শনির সাথে রাহুর বিরোধ লেগেছে। সেই কারণেই খাতাটা খালি। এক্সাম শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। পুরো খাতা জুড়ে একটা কালো কালির দাগও নেই। গার্ড সবাইকে পেপার গোছাতে বললেন। সবাই সেলাই করে নিচ্ছে খাতা। তিয়াশার পায়ে চিমটি কাটল আওয়ান। মেয়েটির চোখ লাল হয়ে আছে। বোধহয় এখনই কেঁদে দেবে। ইশারা করল আওয়ান। সামনে পেপার দেখে তিয়াশার চোখ ছলছল করছে। গাধা একটা, নেক্সট কিন্তু আর লিখে দিব না। বিস্ময়ে কথা বলতে পারছে না তিয়াশা। খাতা সেলাই করা হলো, সব চেক করে সাবমিট করা হলো পেপার। হল থেকে বেরিয়ে চারপাশে আওয়ানকে খুঁজছে তিয়াশা। কোথাও নেই অনাকাঙ্ক্ষিত প্রিয়সী বন্ধুটি। ক্যাম্পাস পেরিয়ে গেটের কাছে এসে আওয়ানকে পরিলক্ষিত হলো তিয়াশার। কোনো কিছু না ভেবেই ছুটে গেল মেয়েটি। চোখ দিয়ে ইশারা করলো আওয়ান। অর্থাৎ কি হয়েছে? তৎক্ষণাৎ ছেলেটাকে জড়িয়ে কান্না জুড়ে দিল তিয়াশা। মেয়েটির ছোঁয়াতে শক্তপোক্ত শরীরে মৃদু সমীরণ স্পর্শ করে যাচ্ছে। তিয়াশার বকবক শুরু হলেও আওয়ান কথা বলছে না। কেমন যেন লাগছে ওর, এক অদ্ভুত ধাঁচের অসহ্যকর ভালো লাগার অনুভূতি। 2 সপ্তাহ পর দেখা হলো জিমামের সাথে। ছেলেটা আজকাল মিশে না কেন যেন। মনে হয় খুব বেশি ব্যস্ত। তবে সে ব্যস্ততাকে তা জানে না আরশি। ভাইয়ের বন্ধুটি এতটা অবহেলা কেন করছে কে জানে। অথচ এককালে ওর পেছনে ঘুরেছে কত। সেসব চিন্তা করতে হতাশায় সে স্পর্শ করে ওর গায়ের প্রতিটি লমকূপ। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে সবার আগে জিমামকেই কল করেছিল। তবে ফোনটা সুইচ অফ বলেছিল সেদিন। রাতে যখন কথা হলো তখন জিমাম বলল দেখা করতে চায়, তবে এখন লাপাতা বলা চলে। ফোন করলো আরশি। জিমাম জানালো কাছাকাছিই আছে। ফোনটা ব্যাগে পুরে বেঞ্চে পা উঠিয়ে বসল সে। কয়েকটা বাচ্চা খেলা করছে। এদের মাঝে কেমন মিহি কবষ্ণু নিরুপদ্রব ছড়িয়ে আছে। এসব দেখলে হিংসে হয় ওর। খুব বেশি অশান্ত হয় মন। জিমাম এলো ঠিক কাটায় কাটায় 20 মিনিট পর। অভিযোগ করতে মন চাচ্ছে না, তবে স্পষ্ট ভাষাতেই শুধালো, একটু বেশি লেট করে ফেললে না জিমাম? জ্যাম ছিল খুব। বসো পাশে, আমি কিছু বলতে চাই তোমায়। আমি জানি কি বলতে চাও তুমি। এটাই বলবে যে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা, রাইট? আমার মনে হয় সম্পর্কটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু আমি যে ভাঙতেই চাই এই সম্পর্ক, একদম ভেঙে দিতে চাই। ঈষৎ চমকে উঠল আরশি। জিমাম নিশ্চিত রসিকতা করছে তার সহিত। তবে এটা যদি রসিকতাও হয় তবুও ভালো লাগছে না ওর। তাই প্রসঙ্গ পাল্টাতে চাইল। তবে জিমাম যেন মনস্থির করেই এসেছে, নয় এসপার না হয় ওসপার। তুমি ঠিক আছো জিমাম? নিশ্চয় মদ গিলেছ। দেখো, এসব ফাজলামি পছন্দ নয়, 1 বিন্দু পরিমাণ। আমি যাচ্ছি এখন, পরে কথা হবে। আমি সিরিয়াস আরশি। থমকে গেল আরশি। জিমামের কথাগুলো ভাবাচ্ছে ওকে। অতি সহজেই ছেলেটার সম্পর্ক চুকিয়ে দিল। গত 2 বছরে যত উপহার দিয়েছিল সব টুকে দিল সাদা কাগজে। মিলিয়ে নিতে বলল সব। আরশি হতবাক হয়ে রইল নিজের ভালোবাসার পাই পাই হিসেব দেখে। এই উপহারগুলো কেনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তা শুধু আরশিই জানে। সে সবই কি আজ তুচ্ছ? গুরুম গুরুম করছে মেঘ। আবার এসেছে ধরায়। মেঘের ডাকে সাড়া দিতে প্রস্তুত প্রিয় বন্ধু বৃষ্টি। সেদিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে আমান। গত কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো চোখের ভাসে শুধু। চোখ দুটো ঝাপসা বর্ণ হতে চায়। তবে এমন পরিস্থিতিতে শক্ত থাকা বুদ্ধিমানের কাজ। ঘরে এসে নিজের মাকে দেখে হতভম্ব হলো আওয়ান। ভদ্রমহিলার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে, যেন কিছু বলতে চায়। তবে বিশেষ কিছু বললেন না তিনি। কেবলমাত্র বললেন রাতে খাবেন না আজ। তাই যেন ডাক না দেওয়া হয়। কথায় বোঝা যায় একা থাকতে চান সে। সুষমা চলে যেতেই আবারও জানালার কাছে এলো আওয়ান। কিছু সময় দাঁড়ানোর পর অনুভব হলো বৃষ্টির শীতল ফোঁটা।
তুমুল গতিতে স্পর্শ করে যাচ্ছে চোখ মুখ কান নাক সব। টুং করেই শব্দ হলো ফোনে। নিশ্চয়ই মেসেজ দিয়েছে মধুপ্রিয়া। মেয়েটার সাথে সারাক্ষণ কথা না বললে অশান্ত হয়ে পড়ে। জ্বালাতনে পড়ল আওয়ান। এখন আবার কল করেছে। হে বেবি, তুমি আমাকে ভুলে গেছো, এটা কি ঠিক? সরি মধু, আমি আসলে ক্লান্ত ছিলাম। ও, আজকাল আমি কল করলেই তুমি ক্লান্ত থাকো, ভালো লাগে না আর। এমনটা নয় মধু। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আমান, আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি। মাসখানেক হলো আমাদের রিলেশন মধু, তুমি পুরনো হও কি করে? একটু কমন সেন্স দিয়ে কথা বলো। এখন বুঝতে পারছি আমি। যাও, কথা বলার দরকার নেই। মধু, লিসেন টু মি। টুটুর শব্দ করে কল কেটে গেল। কয়েকবার ফোন করলো আওয়ান, তবে প্রথম দিকে রিং হলেও এখন সুইচ অফ। বেডের উপর ফোনটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। ভালো লাগছে না কিছুই, সব কিছুকে অসহ্য লাগছে। ব্যাংক থেকে এত টাকা লোন নিয়েছে সুষমা, সেই জন্য বাধা রেখেছেন এই বাড়িটা। লোন দিতে না পারলে বাড়িটা চলে যাবে ব্যাংকের কাছে। সে চিন্তাতেই পাগল প্রায় অবস্থা। সাথে সুষমার অসুস্থতার খবর আজ একদম শেষ করে দিল ওকে। কি করে বেঁচে আছে জানা নেই। মাকে হারিয়ে ফেলার চিনচিন ব্যথা চোখ দিয়ে ঝরতে লাগলো। তবে বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে মুছে দিল সবটা, যেন বন্ধুর মতোই সঙ্গ দিচ্ছে। হাও মাও করে গলা ফাটিয়ে কাঁদছে উমর। আজ বহুদিন পর সানিনের কাছাকাছি হয়েছে। এতদিন নিজেকে সংযত রাখার চেষ্টা চালালেও আজ পারছে না বিন্দুমাত্র। এই শেষ দিনে দেখাটা এতটা আবেগপ্রবণ হবে তা ভাবেনি কখনোই। সানিন বিরক্ত হচ্ছে এবার। চোখের সামনে দামড়া এক ছেলে কেঁদে নদী বানিয়ে যাচ্ছে। এটা কি মানা যায়? আর একবার কাঁদলে মার খাবা। আমি আপনাকে ভালোবাসি সানিন। তুমি ছোট আমার। এটাই তো আমার ভাগ্য, আর এটাকে আমি মানতে পারছি না। কি করব বলুন না, মেরে ফেলুন আমায়। দেখো উমর, আমি যতদূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। জীবনে বহু কষ্ট করেছেন তোমাদের মানুষ করতে, তাই আর কষ্ট বাড়িও না। কিন্তু কোনো কিন্তু নাই। পড়াশোনা করে বড় হও। তখনও যদি মনে হয় আমি তোমার অন্তরকে জ্বালাতন করি, তবে ভাববো। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। এতদিন থেকেছো তো। মরার মতো করে বেঁচে থাকতে আর পারছি না। এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। উমর, এমনটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মহা ভেজালে পড়া গেল। এমন অনাকাঙ্ক্ষিত প্রেম যদি কাউকে এলোমেলো করে দেয়, তখন কী বা করার থাকে? শেষে কি এই ছেলেকে বিয়ে করতে হবে? এসব চিন্তা চেতনা বিচরণ করছে ওর মন প্রাণ জুড়ে। তখনই পায়ের কাছে লুটিয়ে পড়ল উমর। ওর কাণ্ডে না হেসে পারল না সানিন। ছেলেটার চুল ধরে বলল, তোকে শাসন করার জন্য পাশে রাখা দরকার। বাজে ছেলে, বন্ধু হয়ে থাকতে পারবি শেষ দিন অবধি? পারবো। বিগলিত হাসল সানিন। উমরের চোখে মুখ লেপ্টে আছে প্রবল ভালোবাসা। এই ছেলেটাকে শাসন করার জন্য হলেও শেষ দিন অবধি পাশে থাকতে চায় সে। তবে এই সমাজের কথা ভাবলেই কেমন মন খারাপ হয়। তাতে কি, কত মানুষই তো এই সমাজে বিরোধিতা করে ভালো থেকেছে আর ভালোও আছে। সানিনও না হয় রিস্ক নিয়ে চেষ্টা করবে ভালো থাকার। উমরের ভালোবাসা যদি শেষ দিন অবধি থাকে, তো সানিন চোখ বুজে পার করে দিবে 100 বছর। পরীক্ষার আগের দিন জব খুঁজতে বের হয়েছে আওয়ান। বিষয়টা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে গেল তিয়াশা। এক্সামের কিছু জিনিস কিনতে বের হয়েছিল। অন্য মনস্ক আওয়ানের কানে তিয়ার ডাক পৌঁছল না। কেবল হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ছেলেটার বাহুতে টান দিল তিয়া। সামান্য চেঁচিয়ে বলল, কি রে, এতবার ডাকার পরও শুনছিস না কেন? ডাকছিলি আমায়? থাকিস কোথায় তুই? আর এগুলো কিসের ডকুমেন্টস? ফাইল চেক করতে লাগলো তিয়াশা। চোখ মুখে ঈষৎ লাল হয়ে উঠেছে। জবের কাগজটা ছিঁড়ে ফেলে পরপর বলল, আর ইউ সিলি? এই সামান্য বেতনে 8 ঘন্টা ডিউটির জব করবি তুই? কাল থেকে তোর ফাইনাল পরীক্ষা। তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যি পাগল হয়ে গেছি তিয়া। আসলে পাগল হয়ে গেছিস তুই। ভার্সিটির লাস্ট ডেতেও দেখলাম মন মরা। বল না, কি হয়েছে তোর? কিছু না রে। আমাকে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছিস। ভালো, তবে আমি কিন্তু খবর নিয়েই ছাড়বো। কফি খাবি তিয়া? না না, কফি না, চা খাবি? ওই যে দেখ, ওই মামার হাতের চা খুব ভালো। ফুটপাতের একটা দোকান দেখাচ্ছে আওয়ান। অবাক চোখে তাকিয়ে রইল তিয়া। এতটা উদ্ভট চিন্তা ভাবনা কখনো আসেনি। ছেলেটা বোধহয় চাপা কষ্টে আছে। সঙ্গ দেওয়ার জন্য হলেও চায়ের দোকানে গেল তিয়া। 2 কাপ চা নিয়ে হাঁটতে লাগলো পাশাপাশি। নীরবতায় থমকে গেছে মেঘ। বৃষ্টিকে ডাকার কথাই ভুলে গেছে। শুধুমাত্র আকাশকে কালো এক আস্তরণে আবদ্ধ করে দিয়ে গুমট করে রেখেছে। মুখ খুলল তিয়া। কি হয়েছে তোর?
পড়াশোনা নিয়ে এত সিরিয়াস একজন আজ এমন ছন্নছাড়া কেন? কুল কিনারা নেই যেন? আমি এমনটা কেন হলাম রে তিয়া? কেমন? দায়িত্বজ্ঞানহীন। হঠাৎ এসব কি বলছিস তুই? দেখ, আমি জানি না কেন বলছিস এগুলো, তবে এর পেছনের কারণটা নিশ্চয়ই তোকে অগোছালো করে দিয়েছে। আওয়ানের কাঁধে হাত রাখল তিয়া। চোখে মুখে লেপ্টে আছে আশ্বস্তি। তাই যেন ভরসা পেল আওয়ান। বলা শুরু করলো অতীতের এক কাহিনী। 10 বছর আগের ঘটনা। আমি তখন খুব বেশি বড় নই, তবে 14 বছরে পা দিয়েছি। আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয়। কাগজে কলমে নয়, মনের ভেতরে বিচ্ছেদটা হয়। তার আগের ঘটনাগুলো খুব খারাপ। জানিস, আমি হয়তো এখনও আমার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তবে আমি অস্বীকার করতে পারি না সেই নিকৃষ্ট অপরাধ। প্রায় 5 কোটি টাকা লুটপাট করেছিলেন আমার বাবা। বিষয়টা আম্মি যখন জানতে পারেন তখন খুব রেগে যান। ভাগ্যক্রমে সেই কেসটা পড়ে আম্মির কাছে, তবে আম্মি পারলেন না শাস্তির রায় দিতে। অতপর বাবা মুক্তি পেলেন, তবু থেমে থাকেননি তিনি। টাকার নেশায় উন্মাদ হয়ে যান, সর্বশেষ গরিবের জন্য আসা টাকা লুটপাট করেন। আম্মি তখনও পারলেন না বাবাকে শাস্তি দিতে। একসময় বাবা আরও অপরাধের দিকে ধাবিত হলেন। হাজারবার বারণ করার পরও সেদিন শুনেননি বাবা। অতপর আম্মি আমাদের নিয়ে বেরিয়ে আসেন আর ছেড়ে দেন বিচারকের দায়িত্ব। ওনার কথা হলো, যেখানে তিনি নিজে ও অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সেখানে কি করে পারবেন অন্যের জন্য ন্যায় বিচার করতে? খুব দ্রুত আওয়ানের জীবনে ঝড় আসতে চলেছে, সেই আভাস ইতিমধ্যে পেয়েছে তিয়াশা। এই দীঘল রজনী জুড়ে আওয়ানের কথাই ভেবে চলেছে বিচলিত অন্তর। অশান্ত হয়ে উঠেছে মন প্রাণ সব। সুষমা শারীরিকভাবে অসুস্থ, তবে সেটা কাউকে জানাতে দেননি এতদিনে। এদিকে ব্যাংকে লোন করেছেন, সেই চিন্তাতে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এসব জানার পর আওয়ানের অনুভূতি যে কেমন তা শুধুমাত্র সেই জানে। প্রিয় মানুষ আর কোটি টাকার সম্পদ ফেলে এই সাধারণ জীবনযাপন করছেন সুষমা। শুধুমাত্র ন্যায়কে অন্তরে পুষেই বেঁচে আছেন সাধারণ একজন মা হিসেবে। তিয়াশার কান্না পাচ্ছে এবার। খুব খারাপ লাগছে ওর। এই নির্মম ঘটনাগুলো জানা ছিল না এর আগে, তবে এখন যখন জানলো তখন কিছুই করার নেই। পরীক্ষার হলের সামনে তুমুল ভিড় জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে তিয়াশাকে খুঁজছে সবাই। মেয়েটা এত লেট করে আসছে কেন কে জানে। হলে প্রবেশে 5 মিনিট আগে ছুটে এলো তিয়াশা। হাঁপিয়ে গেছে একদম। সরি গাইস, কাল খুব রাত করে ঘুমিয়েছিলাম, সেই কারণে সকালে উঠতে পারিনি। আচ্ছা, চল তো এখন। ওয়েট, আগে বিরিয়ানি টেস্ট কর। বক্স থেকে বিরিয়ানি বের করলো তিয়া। সকলে হুমড়ি খেয়ে পড়লো বক্সে। শেষমেশ দেখা গেল 1 চামচ ছিল ওর জন্য। ফিচেল হাসিতে মত্ত হয়ে চলে গেল সুমিতা। 2-1টা কথা বলে শাম্মী আর প্রজ্জ্বলও চলে গেল নিজের হলের দিকে। জীবাম, আওয়ান আর তিয়াশা যাচ্ছিল, তখনই পেছন থেকে মধুপ্রিয়ার ডাক। মেয়েটি অদ্ভুত ফ্যাশনের ড্রেস পরে। তিয়া সামান্য হাসার চেষ্টা করে বলল, তোমরা কথা বলো, আমরা যাই। আওয়ানের চোখ ছিল সামনের দিকে। মধুপ্রিয়ার সাথে মনের দ্বন্দ্ব চলছে তার। ফোন পিক করোনি কেন? তুমিও তো করনি। ও, সেই কারণেই এমন করবে? বাহ, প্রতিশোধ নিচ্ছ? মধু, আজকাল তোমার ভাষাতে এমন তিক্ততা কেন? এখন তো তেতো লাগবেই, মজা নেওয়া শেষ না। তোমার কথা কিন্তু অন্যদিকে তাক করছে। প্লিজ নিজেকে সংযত করো। আর তুমি কি করছো? পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ড জানে তার গার্লফ্রেন্ডকে কি করে সুখে রাখতে হয়। সেই দিক থেকে তুমি তো লুজার। পরে কথা বলবো, তোমার মাথা ঠিক নেই। পেছন থেকে ডাকলো মধু। নানান কথাই বলে চলেছে সে। আওয়ান সেসব কানে নিয়েও নিল না। ইদানিং মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো পরীক্ষার হলে একটা কথাও বলেনি আওয়ান। তিয়াশাও ঘাটায়নি তেমন। পরীক্ষা শেষ করে সবাই আড্ডা দেওয়ার কথা বললে সরাসরি বারণ করে দিল আওয়ান। তিয়াশা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। বাসায় ফিরে এসে লম্বা ঘুম দিল তিয়াশা। রাতে ঘুম না হয় মাথা ব্যথা করছে। ঘুম থেকে যখন উঠল তখন বাজে বিকেল 4:30। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে বালিশের কাছে। সেখানে ভাসছে 12টা মিস কল। আওয়ানের নাম্বার দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। ভাবনার মাঝে তাহমিদা এলেন, মুখটা গম্ভীর ছায়া মাখা। সুমিতা কল করেছিল। আওয়ানের মায়ের অবস্থা নাকি ভালো না। অসুস্থ মায়ের হাত জড়িয়ে বসে আছে আওয়ান। চোখ দুটো অসম্ভব লাল, যেন এখনই গড়িয়ে যাবে কয়েক ফোঁটা জল। তবে কোনো বিশেষ মাধ্যমে আটকে আছে সেই বিন্দু ফোঁটা। সুষমা মাথার উপরে থাকা সিলিংয়ের দিকে তাকিয়ে শ্বাস গুনছেন। তিনি খুব করে অনুভব করেছেন এই পৃথিবীতে ওনার সময় ফুরিয়ে এসেছে।
সত্যি বলতে কেউ মরতে চায় না, সুষমাও চায় না মরতে। এর পেছনেও বিশেষ কারণ রয়েছে। শান্তির জন্য মানুষ মরণ চায়, তবে ওনার তো মরে গিয়েও শান্তি নেই। এই ছেলে মেয়ে দুটোর কেউ নেই যে। বাবা থাকতেও আজ বহুদূর, এতদিনে হয়তো অন্য কোথাও সংসার পেতে নিয়েছে, আবার নাও হতে পারে। সুষমা চলে আসার পরপরই নাকি দেশ ছেড়েছে, এমনটাই খবর পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য, ভদ্রলোক ছেলে মেয়েদের প্রচুর ভালোবাসেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টাকার প্রতি লোভ সেই ভালোবাসাতেও খাদ নামিয়েছিল। এসব স্মৃতিতেই কেমন ভারী হয়ে আসে বুক। মেয়েটা নিতান্তই ছোট মানুষ, তবে ছেলেটা বোঝদার, একমাত্র ভরসা ওনার। অনেক সময় গেলেও আওয়ান কথা বলছে না। নৈশব্দে বুকে জড়িয়ে আছে মায়ের হাত। মমতাময়ী মায়ের জন্য অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। বেদনাগুলো পাল্লা ভারী করে চলেছে। এর শেষ কবে, কোথায় আর কিভাবে? আমি চলে গেলে কষ্ট পাবি বাবা? এমন কথা বলিও না আম্মি, আমার কষ্ট হয় খুব। একটা সময় তো যেতে হবেই, তাই না? আমার নিরুত্তর। এই চিরন্তন সত্যকে মানতে পারছে না কিছুতেই। দাঁতে দাঁত চেপে বসে রইল। সুষমা আর কথা আগাননি। ছেলেটার ভাঙা মনকে আর ভেঙে দিতে চাননি তিনি। কিছু মুহূর্ত পর খাবারের প্যাকেট নিয়ে কেবিনে এলো তিয়া। কাল রাত থেকে এখানেই পড়ে আছে মেয়েটা। ভাগ্যিস পরীক্ষার মাঝে 4 দিনের বিশাল গ্যাপটা পড়েছে। বাটিতে স্যুপ ঢেলে নিতে আওয়ানকে বলল তিয়াশা। কাল থেকে না খেয়ে আছিস, যা খেয়ে নে, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। তুই খাবি না? একটু পর, আন্টিকে খাইয়ে তারপর। সুষমার কাছে এগোলো তিয়া। মৃদু হেসে অতি যত্নে স্যুপটুকু বাড়িয়ে দিল। নিজের জীবন থেকে একটি কথা বুঝেছেন সুষমা, আর সেটা হলো রক্তের থেকে মনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন মাত্র। টুল নিয়ে ঠায় বসে আছে আওয়ান। চোখগুলো জানালা পেরিয়ে অদূরের সারি সারি পাইন গাছের দিকে। গাছপালাগুলো কেমন সজীবতায় ভরপুর। তিয়া বলল, খাবারটা খেয়ে রেস্ট নে একটু। তুই এলে একসাথে খাবো। তিয়াশা আর কোনো মতামত দেয়নি। সুষমাকে খাইয়ে দিয়ে অন্য প্যাকেটের খাবার সাজাতে লাগলো। কাল রাতে শাম্মী, সানিন, সুমিতা, প্রজ্জ্বল, জিমাম সকলেই ছিল এখানে। ভোরের দিকে এদের সবাইকে পাঠিয়ে দিয়েছে তিয়া। অন্যদিকে কেঁদে যাতা অবস্থা করেছে আরশি। সুমিতা ওর সাথে করেই বাড়িতে নিয়ে গেছে রেস্ট করানোর জন্য। মেডিসিন বক্স নিয়ে কেবিনে নার্স এলো। আওয়ান আর তিয়াকে দেখে বলল, রোগীর রেস্ট প্রয়োজন, আপনারা থাকলে ঘুমাতে পারবে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। নার্স স্যালাইন বদলে দিয়ে সাথে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। খাবার গুছিয়ে বেরিয়ে এলো তিয়া। আওয়ান তখনও বসে আছে ঘাপটি মেরে। চোখের ইশারায় ডাকলো তিয়াশা। কোনো মতে অশ্রুকণা আড়াল করে বেরিয়ে এলো আওয়ান। খাবার খেতে গিয়েও গলা দিয়ে নামছে না খাবার। বহু কষ্টে শুকনো রুটিগুলো চিবুচ্ছে। ওর খেতে কষ্ট হচ্ছে দেখে তিয়া আবার নিচে গিয়ে লিকুইড খাবার নিয়ে এলো। এতে যদি একটু বল পাওয়া যায় শরীরে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। শেষ এক্সাম চলছে আজ। তিয়ার মন আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই কারণে কমন পড়েনি আজ। আওয়ান চোখ পাকিয়ে বিরোধ করল। তিয়াশার ঠোঁট উল্টানিতে বিরক্তি নিয়ে দুটো লুজ পেপার লিখেও দিল। মেয়েটাকে আর সাহায্য করা যাবে না, এতে করে নিজের প্রতি ভরসা হারিয়ে অন্যের উপর নির্ভর হয়ে যাবে। হল থেকে বেরিয়েই আওয়ানের হাত চেপে ধরল তিয়া। ইশারা করে বলল, আওয়ান। কি? দোস্ত, আন্টি সুস্থ, তুইও ঠিক আছিস, আমরা প্লিজ ঘুরতে যাব। জি না, আমি যাচ্ছি না। সবাই খুব আশা করেছে রে। আমি পারবো না যেতে, তোরা যা সবাই। সামনে তাকাতে কয়েক জোড়া চোখের রোষে পড়তে হলো ওকে। অবশেষে হার মেনেই নিল। পার্কে যাবে সবাই, এটাই মনস্থির করা হয়েছিল। সেই অনুযায়ী পার্কের পথে অগ্রসর হলো। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগে যে ভয় কাজ করে, তার থেকে সহস্র গুণ ভয় হয় রেজাল্টের জন্য অপেক্ষাকৃত সময়গুলোতে। তিয়াশা এক চপ্পর ঘুরে এসেছে মামা বাড়ি থেকে, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। পরিবেশটা ভালো লাগেনি ওর, কেমন যেন অস্বস্তিকর। মেঝেতে মাথা আর শরীর বেডে রেখে শুয়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো আওয়ান। ওর অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো। সেই হাসির শব্দে উঠে পড়ল তিয়াশা। আওয়ানের বাহুতে চাপড় মেরে বলল, কি হয়েছে তোর? আমাকে কি জোকার মনে হয়? জোকারের থেকেও অদ্ভুত তুই। আজব কথা বলবি না তো। তাই এই অসময়ে কেন এসেছিস? শুধু আমি নই, দলবল সবাই এসেছে। কিন্তু কেন? কিছুটা আশ্চর্য হয়েই বলল তিয়াশা। মিজকে হাসার মতো ভাব করে ঠোঁট দুটো চিকন করে সুর বাজালো আওয়ান। এই ছেলের অযাচিত আচরণ ভালো লাগে না একদম। তাই রুম থেকে বেরিয়ে এলো ড্রয়িংয়ে। একদল বাহিনী দেখে অবাকই হলো, তবে প্রশ্ন না করে বুয়াকে বলে নাস্তা দিতে বলল।
টিভি অন করে একটা হিন্দি সিনেমার গান বাজিয়ে বসলো কাউচে। তারপর বলল, এই অসময়ে কেন আগমন সবার? বিয়ে? কার বিয়ে? লাফিয়ে উঠল তিয়াশা। সুমিতার চোখ দুটো গোল করে শুধালো, তুই কি মজা করছিস? মানে আমি কেন মজা করব? সুমিতা ইশারা করে কিছু বলছে শাম্মীকে। শাম্মী নিজেও হতবাক। ওদের দুজনের থেকে বিরক্তিকর দৃষ্টি ফেলে সানিনকে বলল, তোর বিয়ে আর তুই এই কথা বলছিস? মানে আমার বিয়ে কে বললো তোদের? বোকা হাসি দিয়ে নিজেও চিন্তিত হয়ে গেল তিয়াশা। সকলে কেমন করে তাকিয়ে আছে। তাহমিদার সাথে কথা বলছে আওয়ান। ভদ্রমহিলার সাথে আওয়ানের এত কিসের কথা কে জানে। হঠাৎ করে এই ছেলের প্রতি রাগ উঠে গেল। চোখ দুটো কেন যেন জ্বালা করছে খুব। নিজের ঘরে গিয়ে ধপ করে দরজাটা লাগিয়ে মেঝেতে বসল তিয়াশা। কিয়ৎক্ষণ বাদে নিজের আচরণ দৃশ্যমান হলো ওর নিকটে। চমকায়িত হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে দাঁড়ালো আয়নার সম্মুখে। হালকা হাতে অবয়বটি স্পর্শ করে বলল, হঠাৎ করে আমি এমন করলাম কেন? তামজিদ এসেছেন অফিস থেকে। তিয়াশাকে সকলের মাঝে দেখে বললেন, এ কি মামুনি, এখনো রেডি হওনি কেন? একটু পর যাব আব্বু। না না, এখনই যাও, সবাই এসে পড়বে তো। শাম্মী, ওকে নিয়ে সাজিয়ে দাও তো মামুনি। জি আঙ্কেল। শাম্মী আর সানিন জোর করে নিয়ে গেল তিয়াশাকে। সুমিতা আর আওয়ান সাজসজ্জার কাজ করে চলেছে। প্রজ্জ্বল আর জিমাম বাকি আয়োজনে ব্যস্ত। ঘরোয়াভাবে পাকা দেখার আয়োজন চলছে। তিয়াশা একটু আগেই জানতে পারল সেটা। দ্বিমত না করলেও খুব বেশি মত আছে এমনও নয়। তবে অন্তঃকরণ থেকে বাধা প্রদান হলো না। অজান্তেই সায় জানাচ্ছে মন। আয়োজন শেষ। ঘেমে একাকার আওয়ান এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শার্টের দুটো বোতাম খুলে নিল। সানিন এসে বসলো ওর পাশে। ইশারা করে বুঝালো পাশের দিকে তাকাতে। শাড়ির কুচি ধরে খোলা চুল মেলে আসছে তিয়াশা। চোখে মুখে সামান্য বিরক্তি ভাব। জীবনে প্রথমবারের মতো শাড়ি পরেছে কিনা, তবে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চোখ ফিরিয়ে নিল আওয়ান। মধুপ্রিয়া কল করেছে। তিয়া কাছে আসতেই হাতের ইশারা দিয়ে বোঝালো কল এসেছে। আওয়ান চলে গেল সাইডে। তিয়াশা সেদিকে একবার তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মজে গেল। একবার হাসছে তো আরেকবার রাগী চোখে তাকাচ্ছে, যেন সব থেকে খুশি মানবী। আমার জন্য তোমার সময়ই নেই আওয়ান। দেখা সাক্ষাৎ তো বহু দূরের কথা। সকালে 2বার কল করেছি মধু, তুমি রিসিভ করনি। দেখলাম। এখন দেখা করবে কবে? কাল ভার্সিটি গিয়ে দেখা করে আসব। না, আজই আসো প্লিজ। তিয়াশার বাড়িতে আছি, আজ আসতে পারবো না। ওই বাড়িতে কেন? ওর বিয়ের কথাবার্তা চলবে তাই। ও আচ্ছা, রাতে কল করবে বুঝলে। আই মিস ইউ অলওয়েজ অ্যান্ড আই লাভ ইউ জান। পরে কথা হবে। লাভ ইউ টু। কল কেটে দিয়ে থামলো আওয়ান। শ্বাসগুলো ভারী ঠেকছে এবার। মধুপ্রিয়ার প্রতি আকর্ষণটা যেন কেমন ঘোলাটে। হঠাৎ হঠাৎ কেবলই মনে হয়, তবে কি আমি ঠকাচ্ছি ওকে? পাত্রপক্ষের নিকট বসানো হয়েছে তিয়াকে। বিশ্বসুন্দরী না হলেও রূপগুণে কোনোটাতেই কম নয় তিয়াশা। এই ভারী মিষ্টি মেয়েটাকে আগে থেকে পছন্দ করে রেখেছিলেন মাহমুদা। তেমনি রূপগুণে সুন্দর আর নিতান্ত ভদ্রমানব। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। গত বছর আমেরিকান এম্বাসিতে বিশেষ পদে চাকরির অফার পাওয়াতেই মাল্টিন্যাশনাল কোম্পানির জবটা ছেড়েছে। এখন এম্বাসিতেই জব করছে। বয়সটাও বেশি নয়, সবে 29-এ পা রেখেছে। বলা যায় তিয়াশার জন্য একদম পারফেক্ট। বাবার পছন্দের উপর কথা বলতে চাচ্ছে না তিয়াশা। তাছাড়া কথা দেখে যা মনে হলো, এতে করে আগে থেকে এই সম্বন্ধ ঠিক করা। মূলত এখন নামে মাত্র ফর্মালিটিস দেখানো হচ্ছে। একান্তে কথা বলার জন্য দুজনকে ছাদে পাঠানো হলো। তিয়াশা অন্য দিক ফিরে রইল। ভদ্রতার খাতিরে প্রশ্নও করছে না। তবে ছেলেটা এতে মনক্ষুণ্ণ হয়েছে বটে। তবু মন খারাপ নিয়েই এগোলো সে। হাই, আমি রাজিন আজমির। শুনেছিলাম নামটা। শোনারই কথা। আফটার অল একটা সম্পর্ক শুরু হতে চলেছে। তো আপনি কি করছেন এখন? কথাটা কর্ণপাত হতেই পেছন ফিরে তাকালো তিয়াশা আর রাজিন। ঠোঁটের কোণে হাসি রেখে কান থেকে ফোন নামিয়ে ওদের কাছে এলো আওয়ান। মধুপ্রিয়ার সাথে কথা বলছিল, তখনই রাজিন আর তিয়াশার কথাগুলো কানে আসে। রাজিন একটু অবাক হয়েছে। এই ছেলেকে নিচে দেখেনি যে। তিয়াশা মুখ বাঁকিয়ে তাকালো। ওকে পাত্তা না দিয়ে রাজিনের সাথে হাত মিলিয়ে দিল আওয়ান। হাই, আমি আরহাম আওয়ান, তিয়ার সব থেকে বাজে বন্ধু। রাজিন চমৎকার হাসল। আওয়ানের রসিকতার সাথে তাল মিলিয়ে বলল, তাই? তাহলে তো দেখা যাচ্ছে তিয়াশার বন্ধু মহলের সব থেকে দুষ্টু সদস্য আপনি। আমি তো ভেবেছি তিয়াশা একাই 100, এখন দেখছি তার উপরেও কেউ আছে। তিয়ার কথা আর কি বলবো? হ্যাঁ, একদমই বাদর প্রকৃতির।
আচ্ছা, তো তিয়াসের কাজকর্মগুলো শুনি একটু। রাজিনকে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে। তিয়াসার পানে তাকিয়ে রসিকতা ঢেলে আবার বলল আওয়ান। নাম্বার 1 বদমাস মেয়ে, ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। আর একটা বাজে কথা বললে মার খাবি আওয়ান। সঙ্গে সঙ্গে অভিযোগের সুর তুলে দিল আওয়ান। দেখলেন তো প্রমাণ, এমনই করে সব সময়। আপনার জীবনও কয়লা করে দিবে, মিলিয়ে নিয়েন। হো হো করে হাসতে লাগলো রাজিন। ইতিমধ্যেই 2-4টে পড়েছে আওয়ানের পিঠে। ছেলেটা পিঠ মুচড়ে নিয়ে তিয়ার নাক টেনে বলল, বদের হাড্ডি তোকে পরে দেখে নিব। তোর 12টা বাজিয়ে দিব বেয়াদব। দেখা যাবে। শ্বাস ফেলল তিয়াসা। চোখ বন্ধ করে হুঙ্কার দিবে, ঠিক তখনই মনে পড়ল তার সামনে একজন দাঁড়িয়ে। মুখটা মলিন করে বলল তিয়াসা, সরি, আমরা আসলে এমনটাই করি। ইটস ওকে, নো ফর্মালিটিস। বন্ধু মহলে থাকলে হয় এমনটাই। রাজিন বেশ বন্ধুত্বসুলভ আচরণ করছে, তবে তিয়াসার মনটা ঠিক নেই। রাজিনের মুখমণ্ডল অবধি দেখেনি ঠিক করে, অথচ রাজিন এই সময়টুকুতেই তিয়াসার সুমধুর কণ্ঠ, কান, নাক, চিবুক সহ পায়ের পাতা অবধি সব মেপে নিয়েছে। মেয়েটার মুখের পানে তাকিয়ে মুগ্ধতায় অস্ফুটন স্বরে বেরিয়ে আসলো, মেঘ জমেছে মুখে, তবুও কতটা মায়া বই। মধুপ্রিয়ার কাঁধে মাথা ঠেকিয়ে আছে আওয়ান। দুজনে নিশ্চুপ বসে আছে বাঘহীন যন্ত্রের মতো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো রঙা বেড়াল। লেজ নাড়িয়ে দেখছে ওদের। মধুপ্রিয়াও সেদিকেই তাকিয়ে। ভালোই লাগছে তার, মন্দ নয় এই শুষ্ক অনুভূতি। শতভাগ সত্যপ্রিয় কেউ পাশে থাকলে জীবন অন্যরকম লাগে। লাগারই কথা। বিকেলটা যখন মধ্যলগ্নে, তখনই আওয়ানের ফোনটা বেজে উঠল। ক্যাটক্যাট আওয়াজে বিরক্তি লাগছে খুব। কেন যেন ফোন ধরার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ ওপাশের ব্যক্তিটি তিয়াসা। সকালে এক প্রকার ঝগড়া হয়েছে ওদের। একদমই সাধারণ বিষয় নিয়ে ঝগড়া, যুক্তি দিয়ে বিচার করলে যার কোনো মানেই নেই। যদিও এই ঝগড়ার মূল কারণ আওয়ান নিজেই। সেসব ভাবতে ভাবতে ফোনটা সাইলেন্ট করে দিল সে। মধুপ্রিয়া ফোনের স্ক্রিনে থাকা নামটা দেখেছে, তাই বিশেষ কোনো প্রশ্ন না করে বরং ফুচকা খাওয়ার বায়না ধরল। ফুচকার বাটি হাতে নিয়েছে মাত্র, তখনই সুমিতার কল এলো মধুর কাছে। মেয়েটি কিছু আঁচ না করলেও আওয়ান বুঝলো তিয়াসার জন্যই ফোন করেছে, তাই স্পষ্ট ভাষাতে বলল, কল কেটে দাও মধু, আমি জানি কেন কল করেছে। কল কেটে দিলে বিষয়টা খারাপ হয়ে যাবে আওয়ান, একটু রিসিভ করি। কিচ্ছু হবে না, কল কাটো। মধুর থেকে ফোন নিয়ে নিজেই কল কেটে দিল আওয়ান। আবার কল এসেছে দেখতেই বিরক্তিকর শব্দ তুলে যেই না সুইচ অফ করবে, তখনই 2 লাইনের একটা মেসেজ দেখতে পেল। আওয়ান কি তোমার সাথে আছে মধুপ্রিয়া? থাকলে দ্রুত বাসায় পাঠিয়ে দিও প্লিজ, আন্টির শরীর খারাপ করেছে। থ হয়ে গেল আওয়ান। হাতটা অসম্ভব কাঁপুনি দিয়ে ফোনটা পড়ে গেল। মধু নীরবতার সহিত বোঝার চেষ্টা করে যাচ্ছে, তবে বিশেষ কিছু অনুধাবন হলো না। মাটি থেকে ফোন তুলে মেসেজ দেখতে আওয়ানের পানে তাকালো, তবে ততক্ষণে ছুটতে ছুটতে 10 হাত দূরে চলে গেছে আওয়ান। পেছনের অবয়বটা দেখতে পেল সে। প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ছেলেটা। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মধু নিজেও রওনা হলো আওয়ানের বাসায়। আরও সে জ্ঞান হারিয়েছে। মায়ের মুখ থেকে রক্তবমি দেখে চেতনা ধরে রাখতে পারেনি আর। মেয়েটাকে কোলে করে ঘরে নিয়ে এলো জিমাম। মায়া হচ্ছে ওর, প্রচণ্ড ভালোবাসে এই মেয়েটিকে। তবে এই মেয়েটার মন ভাঙার মতো করুণ কাজটাও করতে হয়েছে ওকে। আরুষির ফ্যামিলিকে কিছুতেই মেনে নিচ্ছে না ওর ফ্যামিলি। এর কারণস্বরূপ হেডলাইন আরুষির বাবা মায়ের বিচ্ছেদ। ওপাশের ঘর থেকে তিয়া তাড়া দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল, জিমাম। এখনই যাচ্ছি আমি, ডাক্তার নিয়ে আসছি। আওয়ানকে খবর দিয়েছিস? সুমিতা ও মধুপ্রিয়াকে মেসেজ পাঠিয়েছে, তবে রিপ্লাই আসেনি এখনো। তিয়ার কণ্ঠে চিন্তা গলে গলে পড়ছে। সুমিতা বালতি ভরে পানি নিয়ে এলো। তিয়াশাকে বলল মগ দিয়ে সুষমার মাথায় পানি দিতে। ভদ্রমহিলার চোখ মুখ কেমন ফুলে উঠেছে। সুন্দর মুখচ্ছায় অসুস্থতা গ্রাস করেছে ভালো করেই। টিস্যু দিয়ে মুখের চারপাশে লেগে থাকা রক্তবমিগুলো মুছে দিল তিয়াশা। সুমিতা হাত পায়ে ঝরোয়া গতিতে তেল মালিশ করে যাচ্ছে। চোখ দুটো ছলছল। সুষমাকে সবাই বেশ ভালোবাসে। মায়ের ছায়া দিয়ে সবাইকে শাসন করেন তিনি। একদিন খুব বড় ভুল করা থেকে বাঁচিয়েছিলেন তিনি। সেসব কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠল সুমিতা। তিয়াশা চোখের ইশারায় শান্ত হতে বলল। হিচকি তুলতে তুলতে রুম থেকে বের হলো সুমিতা। সামান্য ঝুঁকে সুষমার মাথায় হাত বুলিয়ে দিল তিয়াশা। গলাটা ভার হয়ে আছে। মনে হচ্ছে খুব প্রিয় মানুষকে হারানোর ভয় জিকেছে অন্তরে। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা চালাচ্ছেন সুষমা। তিয়াশা বিরোধিতা করে বলল, কথা বলো না আন্টি, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, দেখে নিও, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দায়িত্ব জ্ঞানহীন ট্যাগটা যেন আওয়ানের জন্য সৃষ্টি করেছে অবিনশ্বর। নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। টলমলে চোখেই বাইক চালিয়ে যাচ্ছে বাসায়। পুরো রাস্তায় একটা পক্ষীরও দেখা নেই।
বাইকটা ম্যানেজ করতে কি কষ্টটাই না করতে হলো। তবে মনে হচ্ছে রাস্তা যাচ্ছে না। মুখের মধ্যে নোনা জলগুলো ঝলক দিয়ে যাচ্ছে। আধ ঘন্টার মাথায় বাসায় পৌঁছলো সে। তখন সুষমা ঘুমিয়ে আছেন। ডাক্তারের সাথে কথা বলছে জিমাম। খুব বেশি চিন্তিত দেখালো ওদের। আওয়ানকে দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না কেউ। স্যুপের বাটি নিয়ে এলো তিয়াশা। এই কি আন্টি কি ঘুমিয়ে আছে এখন? ডাক্তার ইনজেকশন পুশ করে দিয়েছেন। ও ঠিক আছে, আমি বরং। আওয়ানকে দেখে চমকালো তিয়াশা। কিছু বলার জন্য উন্মুখ হয়েছিলেন, তবে ছেলেটার কোটরে চলে যাওয়া চোখের পানে তাকিয়ে আর বলা হলো না। বরং খুব নম্র কণ্ঠেই বলল, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বস, আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। টিয়া, কাপা কণ্ঠের করুণ সুরে এক পাও আগালো না তিয়া। পা দিয়ে যেন শিখর গজিয়েছে। মাটির সাথে প্রবল প্রেম জেগেছে যেন। পর মুহূর্তেই সেই মাটির সাথে পায়ের প্রেমকে ডিঙিয়ে কিচেনে এলো। কিচেনের জানালা খুলতেই চোখে মুখে ক্লান্তি রেখা উন্মোচন হলো। নিচে মধুপ্রিয়া দাঁড়িয়ে আছে। মাত্রই হয়তো এসেছে। ড্রাইভারের সাথে কিছু একটা কথা বলেই বাড়ির পথে পা বাড়ালো। ব্যক্তিগত কারণে হোক বা অন্য কারণে মধুপ্রিয়াকে পছন্দ হয়নি সুষমার। দিনগুলো খুব দ্রুত কেটে গেল যেন। অসুস্থতার আজ ৫ম মাস। সবটা উপর দিয়ে স্বাভাবিক হলেও ভেতরের অবস্থান খুবই গম্ভীর। জিমাম আবার আগলে নিয়েছে আরশিকে। পরিবারের সাথে এই নিয়ে ব্যবধান চলছে তার। তবে সুষমার পা ধরে ক্ষমা চেয়েছে ছেলেটা। কান্না করতে করতে চেয়েছে তার মেয়ের হাত। মেয়েকে ভালোবাসেন সুষমা। তবে মেয়ের শ্বশুর বাড়ির সাথে যদি আগেই দ্বন্দ্ব চলে, তবে কি করে যাবে বাকি জীবনটা? এই প্রত্যুত্তরে জিমাম বলেছিল সে নাকি আরশিকে নিয়ে আলাদা হয়ে যাবে। এই বিশেষ মতামতে সায় দেননি সুষমা। তিনি জানেন একটা সন্তান একটা পরিবারের নিকট কতটা গুরুত্বপূর্ণ। তাই এক প্রকার মনোযুদ্ধ চালিয়ে স্থির করেছেন মেয়েকে পরীক্ষার মাঝে ফেলে দিবেন। শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হবে আরশির। মেয়েরা পারে না এমন কিছুই নেই। আর ভালোবাসার ক্ষেত্রে এই শক্তি বেড়ে যায় কয়েক গুণ। আরশি যেহেতু ভালোবেসেছে, তাই শাস্তিস্বরূপ কিংবা আশীর্বাদ ভেবেই হোক তাকে লড়াই করতেই হবে। মাঝেও মধুপ্রিয়ার প্রতি মন টানছে না ওনার। খুব করে চান ছেলের মিষ্টি এক বউ। মধুপ্রিয়া তেমনই একজন সুন্দরী, লক্ষ্মী, গুণবতী। কিন্তু তিনি যে এই পরিকল্পনার বাহিরে পরিকল্পনা সাজিয়েছিলেন, শেষ সময়ে এসে ছেলেটা এভাবে হাজির হবে ভাবতেও পারেনি তিনি। উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে এইসবই কল্পনা করলেন সুষমা। আজ বৃথা পার করলেন লাইব্রেরিতে। সময়টা খুবই খারাপ। টিভিতে মৃদু শব্দে গান চলছে। তোমার ঘরে বসত করে কয়জন মন জানে না গানটি। এককালে খুব শোনা হতো এই গান। আজকাল মনে রস নেই একদম। তাছাড়া বয়সটাও কম হলো না। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় পিছু ডাকলো আওয়ান। আমি সময় হবে তোমার? হ্যাঁ, আমি তো সব সময়ই ফ্রি। কাজ নেই, ঘরে বসেই যতটুকু করা যায় আর কি। কিছু বলার থাকলে বলো এখন। চুলে একটু বিলি কেটে দিবে আম্মি? ঘরে আসো। সুষমার সরল কণ্ঠে একবার শুকনো ঢোক গিলল আওয়ান। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঘুম হয় না বহুদিন। একটা দুটো চিন্তা নয়, হরেক রকমের চিন্তাকে বুঝতে হচ্ছে এই অন্তরে। তবে কোনোটারই ঠিকঠাক সমাধান নেই। আন্টি আসবো? তিয়াশার কণ্ঠ। ফট করে মায়ের কোল থেকে মাথা তুলে নিল আওয়ান। হালকা নীল রঙের জামায় বেশ ভালোই লাগছে তিয়াশাকে। মুখে রয়েছে হাসির সরল রেখা। সুষমা সম্মতি প্রদান করল। তিয়াশা সালাম করে শুধালো, তোমার শরীর কেমন আছে এখন? ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি রে মা, 2 দিন পর পরই তো খবর নিচ্ছিস। নিতে তো হবেই। শরীরটা যে ভালো নেই তোমার। আগে বললে এমনটা হতো না। ভাগ্যকে বদল ঘটানো কার সাথে আছে বলতো তিয়া? অবিনশ্বর আমার জীবনী শক্তি এখানেই শেষ করেছেন। বললেই হলো? তোমাকে তো অনেক বছর বাঁচতে হবে। আমার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনিকে বিয়ে দিবে তুমি, তারপর না হয় মৃত্যুর স্বাদ। কথা বলতে বলতে তিয়াশার চোখ ভিজে গেছে। সুষমার কণ্ঠটাও ভারী হয়ে এলো। তিনিও চান না মৃত্যুকে আগলে নিতে। মনটা বড়ই বিচলিত। পাশে বসে থেকেও বিশেষ প্রতিক্রিয়া নেই আওয়ানের। গত 3 মাস যা হয়ে চলেছে, এতে করে পাথর বনে গেছে ছেলেটা। নিজের মনকে কড়া শাসন করে নিয়েছে নিশ্চিত। ফ্যাস ফ্যাস কান্নার আওয়াজ শুনে আরশি ছুটে এলো। কি হলো কে জানে, মেয়েটাও মুখে হাত চেপে কান্না জুড়ে দিল। 3টে মানুষ কাঁদছে, অথচ আওয়ানের চোখ দুখানা নিষ্প্রাণ। টং করেই কলিং বেল বেজে উঠল। উত্তপ্ত শ্বাস বুকে চেপে নিয়ে মেইন ডোর খুলল আওয়ান। মধুপ্রিয়াকে এই সময় আশা করেনি সে। আজকাল বেশ আনাগানা চলছে এই বাড়িতে। হবু শ্বশুর বাড়িতে বলে কথা। ভেতর আসতে বলবে না? আসো। আন্টি কোথায় গো? ঘরেই আছে। আচ্ছা বসো পাশে, কথা আছে। হবু শ্বশুর বাড়ি বলে কথা। হাত ধরে আওয়ানকে পাশে বসিয়ে দিল মধু।
মেয়েটার মুখের পানে তাকালে শুধুই দীর্ঘশ্বাস নেমে আসে বুক চিরে। কত হাসি খুশি মেয়েটা। ঘোলা চোখের পানিগুলো মধুর অগোছালো চুলে আনাগোনা করছে। হাত দিয়ে বিন্যস্ত করে দিল সেসব চুল। হালকা স্পর্শকে গাঢ় করতে আওয়ানের হাত দুটো গালে চেপে ধরল মধু। দুটো চুমু খেয়ে বলল, ভালোবাসা সুখ দুঃখ দুটোই দেয়, তাই না? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা পালন চলছে এখন। মাঝে আরশি এসে জয়েন করলো ওদের সাথে। মধুপ্রিয়ার সাথে গল্প জমিয়ে দিল আরশি। যাক, এবার মনটা ভালো হলো। তবে তিয়াশার প্রতি ক্ষীণ রাগ জমায়েত হয়েছে। এই মেয়েটা যতবার এসেছে ঠিক ততবারই সকলকে কান্নাতে ভাসিয়েছে। সুষমার রুমের কোণে এসে তাচ্ছিল্য হাসল আওয়ান। তিয়াশা ওর জীবনের কষ্টের প্রতীক হয়ে এসেছে। এই মেয়ে কখনোই ভালো থাকতে দেয়নি, তবুও সে বন্ধু। আর এটাই জীবনের প্রথম শ্রেণীর ভুল। সুষমা কিছুতেই লাঞ্চ না করিয়ে ছাড়ালো না তিয়াশাকে। মধুপ্রিয়া সহ সবাই একসাথে লাঞ্চে বসলো। টুকটাক গল্পের মাঝে আসল কথাই ভুলে গেছে তিয়াশা। মাথায় হাত রেখে বলল, যার জন্য আসা সেটাই ভুলে গেছি। কোনটার কথা বলছো তিয়া আপু? ওয়েট। মাঝপথে উঠতে নেই তিয়া, খাবার শেষ করে যা। পুরোটা সময়ের মাঝে এইমাত্র কথা বলল আওয়ান। এখানে এসেছে 3 ঘন্টারও বেশি সময়, অথচ একটা কথাও বলেন সে। মধুপ্রিয়াও সায় জানিয়ে বলল, খাবার শেষ করে তারপর যাও। তিয়া খাবার শেষ করলো কোনো মতো। হাত ধুয়ে এসে ব্যাগ থেকে কার্ড বের করলো। ঝলমল করা লাল রঙের কার্ড। শীতল চাহনি ফেলে সেদিকে তাকালো আওয়ান। বোঝার মতো বোধগম্যতা আছে তার। কার্ডের উপর সাইন করলো তিয়াশা। মধুপ্রিয়া আর সুষমার কাছে কার্ড দিয়ে বলল, সবাইকে আমার বিয়ের ফাংশনে কাম্য করছি আমি। না আসলে কিন্তু বিয়েই করব না আমি। সবাইকে আসতে হবে, খুব সেজে গুজে আনন্দ করব আমরা। রেজাল্টের আগেই একটা ভালো মানের জব পেয়ে গেছে আওয়ান। অত্যন্ত খুশি মনে মিষ্টি হাতে বাসায় ফিরছিল। তখনই চোখে পড়ে রাজিন আর তিয়াকে। খুব সম্ভবত বিয়ে শপিংয়ে এসেছে। হাতে সময় কম থাকাতে সেদিকে আগালো না আওয়ান। মিষ্টির বক্স নিয়ে বাড়ির পথে ছুটতে লাগলো। গ্লাসে আওয়ানের বিম্ব দেখে ছুটে এলো তিয়াশা। ততক্ষণে ছেলেটা চলে গেছে অনেক দূর। এভাবে ছুটে এলেন কেন? না, এমনি। ভেতরে আসুন, অনেক শপিং করতে হবে। মেয়েদের পছন্দের উপর আমার 14 পুরুষও কল্পনা করতে পারবে না। দুহাত ভর্তি শপিং করেছে তিয়াশা। রাজিন যে কৃপণ নয় সেটা খুব ভালো মতোই অনুভব হয়েছে। তবে তিয়াশার নিজেরই খারাপ লাগছে এতগুলো টাকা খরচ করাতে। শুধু শুধু এই দামি উপহারগুলো। রাজিনের সাথে লাঞ্চ করে বাসায় আসলো তিয়া। ছেলেটা কেয়ার করতে জানে বটে। তিয়াশা ঘরের ভেতর না যাওয়া অবধি গাড়ি নিয়ে নিষ্পলক তাকিয়ে রইল। মৃদু হেসে ভেতরে এলো তিয়া। আওয়ান মাত্রই বের হওয়ার প্রস্তুতি নিয়েছে, ঠিক তখনই তিয়ার আগমন। মেয়েটাকে দেখে হালকা করে হাসল আওয়ান। তবে তিয়া কোনো বিশেষ প্রতিক্রিয়া দিল না। শপিং ব্যাগগুলো কাউচে ফেলে নিজের ঘরে অবস্থান করল। আলুথালু চেহারার দিকে তাকিয়ে নিজেই অবাক হলো তিয়াশা। কিছু সময় এভাবেই কেটে গেল। চোখ দুখানা নিষ্প্রভ হয়ে সামনের দিকে নিবদ্ধ। চোখে মুখে সবে পানির ঝাপটা দিয়েছে, অমনি করে দরজায় বেল বাজা শুরু। দ্বার খুলেই বুঝতে পারল ওই পাশের ব্যক্তিটি আওয়ান। নিজেকে সংযত করল তিয়া। মাথা ব্যথার অজুহাত দেখিয়ে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইল। সামান্য বিব্রত বোধ করছে রাজিন। আওয়ান হাত দিয়ে আশ্বস্ত করে আবার দরজায় নক করল। প্রতি উত্তরে ভাঙা কণ্ঠে উত্তেজিত বাণী শুনতে পেল। তুই যাবি না নাকি? আমি রেস্ট নিব এখন, দয়া করে যা। আমি তো চলেই যাচ্ছি, তবে রাজিন ভাই যে অপেক্ষা করছে। ফট করে দরজা খুলে ফেলল তিয়া। আলুথালু দেহ নিয়ে সামনে এগোলো। রাজিনের হাতে একটা প্যাকেট, যা গাড়িতেই ফেলে এসেছিল তিয়া। ক্ষীণ স্বরে ধন্যবাদ জানালো। রাজিনের হাতে সময় কম, তাই সে সকলের থেকে বিদায় নিল। আওয়ানও চলে যাচ্ছিল, তবে তিয়াশার হাতের বাঁধনে যেতে পারল না। পেছন না ঘুরেও আওয়ান বুঝতে পারল ছলছল করছে কারো নয়ন। তবে অসময়ে জাগ্রত হওয়া সবকিছু যে ধ্বংস ডেকে দেয়। ফট করেই মেয়েটি হাত ছেড়ে দিয়ে শার্ট খামচে ধরল। রসিকতা ঢেলে আওয়ান বলল, ভাই তোর এই অদ্ভুত স্বভাব রাজিন ভাই জানে তো? কি? এই যে উল্টাপাল্টা স্বভাব, ছেলেদের উপর টহলদারি করা। আওয়ান প্লিজ, আমি ফাজলামির মুডে নেই। আমিও নেই। তাছাড়া এখন আমার ভালো লাগছে না। মধুর সাথে দেখা করা হয়নি। তোর বিয়ের দিনটা কেন যে আসছে না? আমার বিয়ে নিয়ে তোর এত উত্তেজনা কেন? উত্তেজনা থাকবে না? আফটার অল এক প্যারা নেমে যাচ্ছে ঘাট থেকে। মলিন হয়ে এলো তিয়াশার মুখ। মেয়েটার থেকে সরে গিয়েই চলে যাচ্ছিল আওয়ান। পর মুহূর্তে কোন মতলবের কাছে এলো। তিয়াশার এক গাছে এলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, সময় সব থেকে বড় স্বার্থপর। এরা শুধু চলে যায়, তবে সঠিক সময়ে সময় আসে না। আমরা কেবল ভুল সিদ্ধান্ত গ্রহণ করি।
তাই বলবো যেমনটা হচ্ছে হোক। আর শোন, ফ্রিজে মিষ্টি আছে, তোর ফেভারিট মিহিদানার লাড্ডু। সকাল থেকে অজস্র কাজকর্মে পাট চুকিয়ে এখন ঝিমুচ্ছেন তামজিদ। বাবাকে কয়েকবার ডেকে গেছে তিয়াশা, তবে ভদ্রলোক গভীর ঘুমে আচ্ছন্ন। উপায় না পেয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে হলুদের অনুষ্ঠানে শুরু হবে। দলে দলে লোকজন ভিড় জমায়েত করেছে। একটু আগেই ফোন করেছিল রাজিন। টুকটাক কথাও হয়েছে দুজনার মাঝে। রাজিন যতটা না উদ্বিগ্ন, তার থেকে বেশি উদ্বিগ্ন তিয়া। এই বিয়েটা যেন ওর কাছে সাধনা স্বরূপ। বন্ধু বান্ধবে ভরপুর বাসা, তবে তিয়াশা ব্যস্ত, ভীষণ ব্যস্ত আজ। সারাক্ষণ এইটা সেইটা করে চলেছে। কেউ কেউ তো বলেই ফেলল, তিয়ার অন্তরে এখন বিয়ের ফুল ফুটেছে। আওয়ানের সাথে এসেছে মধুপ্রিয়া। মেয়েটিকে ভারী মিষ্টি দেখাচ্ছে। বিয়ের কোণে নাকি সব থেকে সুন্দর হয়, তবে এই কথাটা ভুল প্রমাণ করে দিল মধু। মেয়েটির সাথে হালকা আলিঙ্গন করলো তিয়া। মধু প্রশংসার স্বরে বলল, ইউ লুকিং সো বিউটিফুল। কোন বিউটিশিয়ান এসেছিল? আমি নিজেই সেজেছি। ওয়াও, তুমি তো খুব ভালো মেকআপ আর্টিস্ট। তেমন কিছু না, তোমরা চলো, নাস্তা করবে। একটু থামলো তিয়া। আওয়ানের মাঝে কোনো পরিবর্তন নেই। ছেলেটির বাহুতে হালকা করে ধাক্কা দিয়ে ধ্যান ফিরালো। ইশারা করতেই বলল, তোরা যা, আমি পরে আসছি। আমি একা খাবো? টিয়া আছে তো। মধুর মন খারাপ। তিয়াশা বুঝতে পারল বিষয়টা। আওয়ানের কথার মূল্য না দিয়ে টেনে হিঁচড়ে বসিয়ে দিল নাস্তার টেবিলে। দুপুরে এই পরিবেশ গুমোট ছিল। বিকেল হতে না হতেই প্রচণ্ড তাপ জমেছে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিল আওয়ান। এক নিঃশ্বাসে শেষ করে বলল, আর কিছু খাবো না, তুমি খাও। দু একটা স্ন্যাক্স মুখে দিল মধু। আর খাওয়ার রুচি হলো না। পাশে বসে থাকা জলজন্ত মানুষটা এক গ্লাস শরবতেই আহার কমপ্লিট করেছে। সেই হিসেবে দুটো স্ন্যাক্স টেস্ট করা তো বিশাল ব্যাপার। তিয়া এক প্লেট খাবার নিয়ে এসেছে। নাকচ করার সুযোগ পেল না আওয়ান। তার পূর্বেই ছেলেটার দিকে একটা পান্তুয়া পিঠা এগিয়ে দিল। অবাক চোখগুলো আরও বেশি বিস্মিত হয়ে গেছে। আওয়ান শুধালো, পিঠা? প্রতি বছরই শীতের মাঝে তোর বায়না থাকে আমি যেন পান্তুয়া পিঠা বানিয়ে নিয়ে আসি। এবার তো থাকা হচ্ছে না, তাই ভাবলাম আগেই বানিয়ে ফেলি। শীতল চোখে তাকালো আওয়ান। দুটো পিঠে পরপর মুখে পুরে বলল, খুব ভালো হয়েছে, বেস্ট একদম। সন্ধ্যার দিকে মধুপ্রিয়া বাসায় যাওয়ার জন্য তাগাদা দিল। কি যেন বিশেষ কাজ ফেলে এসেছে সে। আওয়ান বলল আরেকটু থেকে যেতে, এখনই অনুষ্ঠান শুরু হবে। তবে থাকলো না। বিদায় জানানোর সময় শক্ত করে জড়িয়ে ধরল মধুপ্রিয়া। বুকের ভেতর হু হু করে উঠল আওয়ানের। চোখ দুটো মাটির দিকে রেখেই প্রশ্ন করল, এখন না গেলে হয় না? না, এখনই যেতে হবে আমার, পরে খুব দেরি হয়ে যাবে। মধু? হ্যাঁ বলো। না কিছু না, সাবধানে যাও। বিনা বাক্যে ব্যয়ে এগিয়ে গেল মধুপ্রিয়া। হাতের আঙুল কচলাতে শুরু করেছে আওয়ান। সর্বাঙ্গে আগুন লেগে গেছে যেন। শরীরের প্রতিটা শিরা উপশিরা বলছে ভালো নেই তারা। হই হুল্লোড়ের শব্দে আরও বেশি অসহ্য লাগছে সব। বের হওয়ার জন্য মনস্থির করতেই প্রফেসর শঙ্কর ভট্টাচার্যের সাথে দেখা। লোকটা যে খুব বেশি সমীহ করে ওকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একবার খুব জটিল কথা বলেছিলেন তিনি, যার উত্তর আজও খুঁজে পায়নি আওয়ান। কি আওয়ান, আমাকে দেখে বিব্রত হলে বুঝি? নো স্যার, আমি তো বরং আপনাকে দেখে খুব খুশি হয়েছি। তো চলো বসা যাক। অবশ্যই। বন্ধুর মতো বসেছেন প্রফেসর শঙ্কর। এতে আওয়ানের কেমন ইতস্তত বোধ হলো। একটা সিগারেট এগিয়ে দিতেই আওয়ানের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক মুখ ভর্তি হেসে বললেন, বলেছিলাম না বন্ধু হব তোমার। এখনই উপযুক্ত সময়, নাও ফিল্টারটা। স্যার, আমি আসলে বুঝতে পারছি না। নাও তো আগে। আমি সিগারেট খাই না। এসব চোরাবুদ্ধি দেখিয়ে লাভ নেই, ধরো এটা। সত্যি খাই না আমি। মাঝে মাঝে বন্ধুদের সাথে তাল তো মেলাও। না মানে? আরে মানে মানে করছো কেন, ধরো তো ভাই। তুমুল উত্তেজিত হয়ে উঠল আওয়ানের মন। ভাই বলে সম্বোধন করেছেন সব থেকে কঠিন ব্যক্তিত্বের স্যারটি। অবাক হওয়ার সাথে সাথে নানান প্রশ্নও জেগেছে অন্তরে। সিগারেটের ফিল্টার নিয়ে ধোঁয়া চাপাতে লাগলো। এই ইহজগতের শঙ্কর ভট্টাচার্যই বোধহয় একমাত্র শিক্ষক যে নিজ থেকে ছাত্রের হাতে সিগারেট তুলে দিয়েছেন। অবশ্য ভদ্রলোকের দাবি এই মুহূর্তে আওয়ান আর তিনি বন্ধু, এর বাহিরে তেমন কোনো সম্পর্ক নেই। আওয়ানকে প্রচণ্ড ভালোবাসেন সুষমা। কখনো ছেলের গায়ে হাত তুলেননি, তবে আজ খুব করে ইচ্ছে হচ্ছে চর বসিয়ে দিতে। রাগ নাকি অভিমান জানা নেই, তবে অশ্রুভেজা নয়নে বের হয়ে এলো আওয়ান। বছর 3 পূর্বে বাইকটা তালাবদ্ধ করে রেখেছিল সুষমা, কারণ এই বাইক নিয়ে বড় রকমের দুর্ঘটনা হতে বেঁচেছিল। বহুদিন হলো দেখা হয় না বাইকটা, কখনো ইচ্ছেও হয়নি।
তবে আজ রাগ অভিমানের মিশ্র অনুভূতি থাকাতে সেই বাইকটা নিয়ে বের হলো। ধুলোবালিতে মাখো হওয়া বাইকে উঠে বসলো। ইঞ্জিনটা কোন ভাগ্যে যেন ঠিক আছে। শাসা গতিতে বাইক চলছে। আকাশটা কেমন স্থবির হয়ে পড়েছে। কালো মেঘে আচ্ছাদিত আকাশটা বারবার ডেকে চলেছে। মাটিগুলো শুষ্ক হয়ে গেছে প্রকাণ্ড রোদ্দুরে। শান্তির জন্য হলেও বৃষ্টির প্রয়োজন, তবে নামছে না বৃষ্টি। মেঘ আর বৃষ্টির দূরত্ব চলছে যেন। নদীর পাড় ঘেঁষে বাইক ব্রেক করালো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, তবে কান্না আসছে না কেন যেন। মাটিতে পদাঘাত শুরু করলো। আধারে ঢাকা অম্বর আজ অশান্ত, ভয়ঙ্কর হয়ে পড়েছে সেই রূপ। সন্ধ্যার অস্থিরতা ওকে গ্রাস করেছে। আচ্ছা, খুব কি ক্ষতি হয়ে যেত হাতের সাথে হাতটা বাড়িয়ে দিলে? সন্ধ্যের ঘটনা প্রফেসর শঙ্কর ভট্টাচার্য মানুষটার বিচক্ষণতার প্রশংসা করতেই হয়। তিনি প্রথমেই শুধালেন, আমাকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছ তো আয়ান? জি স্যার। হলো না, স্যার নই আমি, এখন আমি তোমার বন্ধু। জি। রিলেশনে আসো, রাইট? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়ার সাথে বিগত কয়েক মাসের সম্পর্ক। কত দূর এগিয়েছে সম্পর্ক? আমি ঠিক বুঝিনি স্যার। আবার স্যার? আহা আয়ান, আমি তোমাকে বললাম না এই সময়টাতে শুধুই বন্ধু তোমার? আশা যাকগে সেসব কথা। এখন বলো, মধুপ্রিয়ার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে কখনো? ঈষৎ রক্তিম হয়ে গেল আওয়ানের মুখ। ভদ্রলোককে এখন ভদ্র বলতে ইচ্ছে হচ্ছে না। পরিস্থিতি বুঝতে পেরে শঙ্কর ভট্টাচার্য বললেন, পুরো কথাটা শোনো আগে। আজকাল ছেলেমেয়েরা কি করছে সবই আমার জানা। তোমার প্রতি আস্থা আছে আমার, তবুও শিওর হতে চাচ্ছি। বি নর্মাল। আমি তেমন নই স্যার। যাক, বসো এখন। আজকাল ছেলেপুলের রক্ত গরম থাকে সবসময়। এরা হুটহাট কাজ করে প্রিয় জিনিস হারিয়ে ফেলে। চিনচিন ব্যথা অনুভব হলো এবার। শঙ্কর ভট্টাচার্য পিঠ চাপড়ে বললেন, ভালোবাসা তো অনুভবই করনি ছোকরা। আমি জানি এই মুহূর্তে যেটা বলবো সেটা অন্যায়, তবে এটা হলো বেস্ট সলিউশন। সময় আছে এখনো। যা তোমার অস্তিত্বের অংশ, সেটার সাথে বেইমানি করো না। যাও, আর বাঁধন খুলে দাও নিজের। চোখ খুলল আওয়ান। সন্ধ্যের এই কিছু কথা ওকে উন্মাদ করে দিয়েছিল। নিজ অনুভূতিকে অনুভব করিয়েছিল। গিয়েছিল নিজের ভালোবাসা জানান দিতে, যদিও পরিস্থিতি অনুযায়ী সেটা অনুচিত। তবে তিয়াশাও খুব যত্ন করে ফিরিয়ে দিয়েছে ওকে। আর যখন মেয়েটার কাছে অনুনয় শুরু হলো, তখন হুঙ্কার তুলে কান্না জুড়ে দিয়েছিল। খুব করে বলেছিল। আওয়ান হাজারবার বলা সত্ত্বেও রাজি হয়নি তিয়া। সবটা ভেবেছে সে, পুরো দমে করে নিয়েছে এই অনুভূতির সমাপ্তি। আর সবটা যখন নজরে আসে সুষমার, তখন তিনি রেগে যান। ছেলের প্রতি ক্ষোভ নাকি অভিমান ঝরিয়েছেন তা জানা নেই। তিয়াশাকে নিজের পরিবারের অংশ করার পরিকল্পনা ছিল বহু পূর্বেই। মাঝে করা ভুলটাই সব শেষ করে দিয়েছে। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আওয়ান। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর যে পাখিরা সব এলোমেলোভাবে ছুটতে শুরু করেছে। ওর আর্তনাদে সাড়া দিচ্ছে মেঘ। ঝড়ো আবহাওয়া বহিছে চারপাশে, তবে অভিমানী বন্ধু বৃষ্টির দেখা নেই। তিয়াশার ছবিটা বুক পকেট থেকে বের করে শুরু হলো ছেলেটার আর্তনাদ আর পাগলামি প্রেম নিবেদন, সাথে নিজের প্রতি নিজের জন্য তিক্ত সব বাণী। আঘাতে আহত হলো শরীরের প্রতি অঙ্গ, তবু ক্ষান্ত হচ্ছে না এই মন। তিয়াশা ছাড়া 1 মাইক্রোসেকেন্ড চলাও সম্ভব নয় ওর। এই বিশেষ বাণী খুব করে বুঝে গেছে সে, কিন্তু তিয়া তো চাচ্ছে না এই বন্ধন। ভুলের শাস্তিগুলো বিচ্ছেদের মতো কঠিন শব্দে জুড়িয়ে দিয়েছে। তিয়ার গায়ে প্রথম হলুদের ছোঁয়াটা সন্ধ্যার দিকে এসে আওয়ানি দিয়েছে। সেই থেকে মেয়েটার মন ভালো নেই। বুক ভারী হয়ে আসে একটু পরপর। কেউ যেন খুব আদুরে ভঙ্গিমাতে যন্ত্রণা দিয়ে গেল। পুরো বন্ধুমহল এখন ছিন্ন ভিন্ন। দুজন মানুষের অনুভূতি সবাই টের পেয়েছে কিনা। তবে কি করার আছে? কিচ্ছু করার নেই। হ্যাঁ, সত্যি আর কিচ্ছু করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লাইফের সাথে জুড়ে গেছে আরও 2টি লাইফ। সব কিছু চাইলেই পরিবর্তন করা যায় না। নিজ মনকে দৃঢ়তা নিয়ে বেষ্টন করল তিয়া। ঠোঁটের কোণে ঝুলিয়ে দিল প্লাস্টিকের মন করা হাসি। একে একে হলুদ কার্যক্রম শুরু হয়ে গেল। নিজেকে সংযত রেখে গুটিগুসুটি মেরে বসে আছে তিয়াশা। এরই মাঝে হই হুল্লোড় পড়ে গেল রাজিন আশাতে। সকলে তো বউ পাগলা উপাধি জুড়ে দিয়েছে তাকে। মিউজিকের তালে তালে রাজিনও তার বন্ধুর ডান্স শুরু করলো। তিয়ার কাজিন সমগ্র নিজেদের অবস্থান ধরে রাখতে যোগ হলো তাতে। সামনের দিকে তাকিয়ে তিয়ার চোখের কোণে বেয়ে নেমে গেল এক ফোঁটা অদৃশ্য জলবিন্দু, যা কোনো মানবের চোখে দৃশ্যমান হয় না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। তিয়াশার বন্ধুরা কোনো মতে দাঁড়িয়ে আছে। ভাঙা রেকর্ডের মতো গলা ছেড়ে গানও গাইতে হলো তাদের। সকালের মাঝ থেকে উঠে এলো তিয়াশা। কেউ সন্দেহ করেনি, করার কথাও না। ঘরে ফেরার পথে আওয়ানের অবয়ব দেখল বোধহয়। তবে মুহূর্তেই মিলিয়ে গেল ছেলেটা। চিন্তা হলো
আদৌ কি বাস্তব ছিল সেটা নাকি ছিল ভ্রম? এই যে হবু মিসেস, কি ভাবছেন এত? আপনি এখানে? এতক্ষণে তো ফিরে যাওয়ার কথা, ফিরে যাননি কেন? ভাবলাম আর একটু সময় কাটিয়ে যাই, বাসায় গিয়ে কী বা হবে। ও, তো বসুন না সকলের সাথে। হ্যাঁ যাব, তবে আপনি চলে যাচ্ছিলেন কেন? আমি খুব ক্লান্ত। ও আচ্ছা, তাহলে যান, আমি আর বাধা দিব না। ধন্যবাদ। রাজিনকে সামাল দিয়ে পায়ের গতি বাড়ালো তিয়া। অজু পদাঘাতে মাটিও যেন ভূকম্পন সৃজন করল। নিজ কক্ষে এসে সোজা শাওয়ারের নিচে বসে রইল। হলুদের হলুদ বর্ণে রাঙাতে লাগলো পুরো শরীরকে। একটু একটু করে ঘষে নিল চিবুকের শেষ হলুদটুকু। মাথা ব্যথা করছে এখন, ঘুম প্রয়োজন, শান্তির ঘুম। পরদিন সকালে তাহমিদা এলেন। মেয়ের মাথা টিপে দিয়ে গেলেন অনেকক্ষণ। স্লিপিং পিল খাওয়াতে ঘুম এখনো কাটেনি। আদুরে ভঙ্গিমায় তিয়াশা বলল, ভালো লাগছে না মা। সকাল সকাল উঠেছে যে তাই, একটু রেস্ট নে, ঠিক হয়ে যাবে। কিছু সময় পর অনেকটা ধকল যাবে। আব্বু বাসাতেই? কাজে বের হয়েছে, আসবে একটু পর। 1 কাপ লিকার চা দিও তো, মাথাটা এখনো ঝিম মেরে আছে। তুই বস, আমি পাঠাচ্ছি। কাল রাতে খুব বেশি চিন্তা করতে হয়েছে তিয়াশাকে। সিদ্ধান্ত আর বদলাবার নয়, পিছুটান রাখা যাবে না। সামনে এগিয়ে যেতে হবে, সেটা যে কিছুর বিনিময়ে। কিন্তু এই ইহজগতে দোষ নেই কার, সবাই তো দোষী। দোষী হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? গত কয়েক মাসে নিজের অনুভূতিকে মূল্য দেয়নি আমান। কখনো অনুভূতি জাগেনি এমনও নয়। তিয়াশা নিজেও একই অপরাধে দণ্ডিত। গত কয়েক মাসে অনুভূতিকে নিছকে বন্ধুত্ব নামে অভিহিত করেছে। কখনো কল্পনাই করা হয়নি এর পেছনে থাকা ভালোবাসাটুকু। কোথায় যেন লেখা ছিল, একটা মেয়ের কখনো ছেলে বন্ধু থাকতে পারে না। সেই বন্ধুটি নিঃসন্দেহে তার মন কেড়ে নেওয়া বিশেষ ধাঁচের মানব। সর্বক্ষেত্রে এই বাণী প্রযোজ্য না হলেও তিয়ার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেল। আশ্চর্যজনকভাবে তিয়া আওয়ানের প্রেমে পড়েছে। অন্যদিকে দু মন নিয়ে বেজায় চিন্তিত হয় আওয়ান। মধুপ্রিয়া তার জীবনের একটা ভুল স্বরূপ, যার আগমন ছিল কালবৈশাখী ঝড়ের মতো, অথবা খরস্রোতা পদ্মার মতো। এই দোষ অস্বীকার করতে পারে না। অস্বীকার করলেও কেউ ওকে মেনে নিবে না। হাজার হোক, দুজনের সম্পর্ক গড়ার মাঝে জড়িয়ে ছিল আরও কিছু মানুষ। নিজেকে সঠিক প্রমাণের ইচ্ছেও হয়নি আওয়ানের। ভীষণ অসহায় হয়ে পড়েছে তিয়াশা। নিজ মনকে বোঝাতে বারবার অক্ষম হতে হতে আবার জিতে নিয়েছে সক্ষমতা। চোখের জল আড়াল করে হাসি মুখে বসে রইল বেডের এক কোণে। রাজিনের বাসা থেকে লোক এসেছে। পারিবারিক নিয়ম অনুসারে বিয়ের দিন শ্বশুরবাড়ি থেকে গহনা পরিয়ে দেওয়া হয়। তিয়াশার হবু শাশুড়ি মাহমুদা ছেলের বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। নজরটিকা লাগিয়ে বললেন, তুমি তো আসমানের অপসরী মা। প্রতি উত্তরে তিয়া বলল, দোয়া করবেন আন্টি, অপসরে যেন নিজ ব্যক্তিত্ব হারিয়ে না ফেলে। ও মা, সে কি কথা, ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে কেন? এমন সুন্দর মুখখানা সবসময় স্নিগ্ধ আর অপরূপাই থাকবে, সব সময় সঠিক সিদ্ধান্ত নিবে। আপনি কি এক্ষুনি চলে যাবেন আন্টি? হ্যাঁ, নিয়ম তো তাই বলে। মাহমুদা চলে গেলেন। দরজার কপাট লাগিয়ে বিছানায় বসল তিয়া। সম্মুখে আয়না রয়েছে। নিজ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সেখানে। অমানবিক আচরণ ফুটে উঠেছে এই মুখে। নিজের ভিন্ন সত্তা দেখে হাহাকার নেমে এলো অন্তরে। বিছানার চাদর খামচে ধরল তিয়াশা। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে স্থির করল। হাতের সরু পাতলা চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে পাশে ফোন হাতড়িয়ে আওয়ানের নাম্বারে মেসেজ লিখল। তবে হঠাৎই আওয়ানের প্রোফাইল চোখে এলো। মধুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে হাস্য উজ্জ্বল চেহারায়। হু হু করে উঠল তিয়ার মানসপট। হাত থেকে ফোনটা ফেলে দিয়ে অস্থির হয়ে পড়ল। এ কি ভুল করছিল সে? কিছুক্ষণের মাঝেই বাচ্চাদের হইহুল্লোর কর্ণপাত হলো। বর এসেছে ধ্বনিতে এখন শুধু তিয়াকে ডেকে নেওয়ার অপেক্ষা। নদীর ধারে বসে ইটের ঢিল ছুটছে আওয়ান। কোনো অনুভূতি নেই। সময় পরন্ত বিকেলের মাঝামাঝি। সবকিছু ঠিক থাকলে এতক্ষণে তিয়ার বিয়ে হয়ে যাওয়ার কথা। ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে কেউ কোনো তথ্য দিতে না পারে। সহ্য হবে না যে। অঢেল সময় পার করে মধুপ্রিয়ার আগমন হলো। অনেকটা সময় জুড়ে আড়াল থেকে সে দেখছিল বিধ্বস্ত আওয়ানকে। দুজনের মাঝে ভালোই দূরত্ব। কারো উপস্থিতি বুঝেও তাকালো না আওয়ান। আনমনে পানিতে ঢিল ছুটতে লাগলো। কি সুন্দর করে ঢিলগুলো স্প্রিংয়ের মতো দোল খেয়ে খেয়ে পানির সাথে মিশে যায়। এই সৌন্দর্যের কারণ খুঁজতে গিয়ে অনুভব হলো সেটা অসাধ্য। সৃষ্টিকে অনুভব করা যায়, তবে এর রহস্য উন্মোচন করতে গেলে পাগল হয়ে যেতে হয়। লোকে সাধ করে বলে না বিজ্ঞানীরা পাগল হয়, তবে আওয়ান তো বিজ্ঞানী নয়। এই সাধারণ ভাবনার ফলে কি তাকে পাগল সম্বোধন করা হবে?
হতেও পারে, মাথার নিউরনগুলো ঠিকঠাক কাজ করছে না যে। কি করছো? ঢিল ছুটছি। সেটা তো দেখলামই, তবে এই সময় তোমার এখানে থাকা উচিত। তাহলে কোথায় যাব? তিয়াপুর বিয়ে দেখতে গেলে না যে? তুমিও তো দেখোনি। আমি তো বিজি ছিলাম অন্য কাজে, মাত্রই আসলাম। তোমাকে ফোনে বলেছিলাম তো। ও তাই তো, তুমি বিজি ছিলে। একটা কথা বলবে আওয়ান? বলো। তিয়াপুকে ভালোবাসো? সহজ একটা প্রশ্ন, যার উত্তরও খুবই সোজা। তবে আওয়ানের কাছে সুউচ্চ পর্বতের ন্যায় মনে হলো। মধুপ্রিয়ার প্রশ্নে ভীত সন্ত্রস্ত নয় সে, তবে কোথাও জ্বালা পোড়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিয়াশা অন্য কারো নামে সংরক্ষিত, আর সামনে দাঁড়িয়ে যে এই প্রশ্নগুলো ছুড়েছে সে এককালীন প্রেমিকা ওর। বলা উচিত যে এখনো প্রেমিকা। তবে স্বঘোষিতভাবে বিচ্ছেদ ঘটিয়েছে আওয়ান। আকাশের কাঠফাটা রোদ, রোদে গায়ের চামড়া ঈষৎ জ্বালাপোড়া করছে, তবে ভালোই লাগছে এখানে। তিয়াপুর সাথে কথা বলবে আওয়ান? না। কেন? যে আমার নয় তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ? মধুপ্রিয়া। মধুপ্রিয়া? আওয়ান তাকে প্রথমবারের মতো পুরো নামে সম্বোধন করলো। এতেই বোঝা যায় ভালোবাসাটা কতটা খাদে মিশে আছে। সেটা চোখ মুখ বলে যাচ্ছে। আমি ভালোবাসি তিয়াকে, খুব বেশি ভালোবাসি পাগলিটাকে। মধু আড়াল করলো নিজেকে। গলা ধরে আসছে বারবার, শুকিয়ে যাতা অবস্থা, কান্নাও পাচ্ছে খুব। আওয়ানের চোখে মুখে লেগে থাকে তিয়াশার প্রতি গভীর টান মধুকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে একটু একটু করে। প্রচণ্ড কান্না আসতে চেয়েও কোনো এক নাম না জানা বাধা তাকে আটকে ধরল। আওয়ানের চোখ থেকে এক ফোঁটা জল পড়তে নিয়েও পড়ল না। কোনো বিশেষ পদ্ধতিতে চোখের পানি শুষে গেলে চোখের মাঝেই পকেট থেকে তিয়ার ছবি বের করে সেটার উপর জমে থাকা ধুলোবালি মুছে বলল, জানো মধু, ভালোবাসা খুব খারাপ জিনিস, মিথ্যা বলবো না। তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা ভালো লাগা, তবে ভালোবাসা তিয়ার জন্যই লুকিয়েছিল। তোমার এলোকেশ আর সুন্দরী মুখমণ্ডল হয়তো ক্ষণিকের জন্য আমায় আকৃষ্ট করেছে। আমি নিজের ভুল কিংবা অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ করছি না, কারণ এতে পাল্টে যাবে না সমস্তটা। দীর্ঘ 6 বছরের বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে রূপান্তর হয়েছিল আমি সত্যিই জানি না। প্রথম দিকে তো তিয়ার সাধারণ আকুতি আমি ফিরিয়ে দিয়েছিলাম, পরদিনই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ততক্ষণে তিয়া খুব করে মানিয়ে নিয়েছে নিজেকে। সে যথারীতিতে প্রত্যাখ্যান করেছে আমায়। আমি দোষ দিচ্ছি না কাউকে, তবে আফসোস হয় খুব। লাল টুকটুকে শাড়ি পরিহিতা তিয়া আজ আমার ঘরের বউ হলেও হতে পারত, তবে এখন সে অন্য কারো। আই এম সরি মধুপ্রিয়া, এতদিন যাবৎ তোমার সাথে অন্যায় করার জন্য। আমি সত্যি বুঝতে পারিনি আমি তোমার মোহে পড়েছি ক্ষণকালের জন্য। আসলে কখনো ভালোবাসা ছিলই না। কি নিষ্ঠুর স্বীকারোক্তি। মধুর গাল বেয়ে নেমে যাচ্ছে স্বচ্ছ তরল। আওয়ানের দিক তাকিয়ে আছে নিষ্পলকভাবে। কারো দোষ নেই এতে। এই ভাগ্যকে স্বাচ্ছন্দ্যে না হলেও পাথর চাপা দিয়ে মেনে নিল মধু। সন্ধ্যার আজান পড়েছে। মধুপ্রিয়া আর আওয়ান পাশাপাশি বসে আছে। দুজনে বিচ্ছেদকে গায়ে জড়িয়ে নিয়েছে। তবে মধু নিজের ভালোবাসার দাম দিবে আজ, যা সাজিয়ে এসেছে দুপুরে। আওয়ানের কাঁধে হাত রাখল সে। মলিন কণ্ঠে শুধালো, বাসায় যাবে না? তুমি যাও মধু, আমি পরে যাব। কেউ যে তোমার জন্য অপেক্ষা করছে আওয়ান। অপেক্ষা? কে করবে এই অপেক্ষা? মধুর অধরে স্মিত হাসি। ঘটনাটা তৎক্ষণাৎ চট করেই মাথায় সাজিয়ে নিল আওয়ান। আনমনেই ফুটে উঠল কয়েক ফালি উজ্জ্বল হাসি। ছুটতে ছুটতে চলে এলো চিরচেনা নদীর পাড়ে। আলতা পায়ে পানির সাথে খেলা করছে একটি মেয়ে। আধারে স্পষ্ট নয় তার অবয়ব, আকাশে গর্জে ওঠা মেঘের ডাক। আওয়ান এগুনোর সাহস পেল না। তার পূর্বেই খিলখিল করে হাসতে লাগলো মেয়েটি। নিজের জীবনের সমস্ত পার চুকিয়ে আওয়ানের কাছে এসেছে সে। খোলা চুলগুলো আলোড়ন সৃষ্টি করেছে। মুহূর্তেই মেঘ গর্জন তুলে আহ্বান করল বন্ধু বৃষ্টিকে। আওয়ানের বুকের ভেতর ধিমধিম শব্দ হতে লাগলো। শ্বাসগুলোও ভারী হয়ে আছে। তুমুল বৃষ্টিতে ভিজে গেল চোখ মুখ সহ প্রতিটি লোমকূপ। মেয়েটির খিলখিল হাসিতে মাতোয়ারা ভুবন। মেঘের গর্জনের সাথে অস্পষ্ট অবয়বের মেয়েটির কণ্ঠের অচেনা সুর বেজে এলো। মেঘের বন্ধু বৃষ্টি আর আমার বন্ধু তুই।